সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু today's class on OSPI Medicine MBBS Final Professional Examination. So today's topic is instrument. তো OSPI এমন একটি জিনিস MBBS এ আসলে মনোযোগ সহকারে লিখলে OSPIতে কেউই খারাপ করে না। মানে আমি দীর্ঘদিন মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে কাজ করেছি, তো আমি দেখিনি যে আমার কোনো স্টুডেন্ট OSPIতে খারাপ করেছে। তো খারাপ ভালোর বিষয় না, ভালোর বিষয় আছে। যেমন কেউ যদি অনার্স মার্ক পেতে চান, তাহলে OSPIতে যদি আপনি 95 পান আউট অফ 100, তাহলে অনেক সুবিধা হয়। এখন মনে হয় নাম্বার কমিয়েছে। তো এই 95% মার্ক যদি পেতে চান, তাহলে OSPIতে আপনাকে আগে থেকেই প্রিপেয়ার্ড হতে হবে। একটা টেন্ডেন্সি আমি দেখেছি স্টুডেন্টদের ভিতরে, যে পরীক্ষার একদিন আগে OSPI নিয়ে দৌড়াদৌড়ি করছে সবাই। তো এটা যেন না হয়। আর পরীক্ষার জন্য আমরা OSPI একভাবে প্রিপেয়ার্ড হব, আর জিনিসগুলো সম্পর্কে জানার জন্য একটু ডিটেল প্রিপেয়ার হব। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট, তারপর এক্স-রে, ইসিজি, তারপর বিভিন্ন ধরনের ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস, ফটোগ্রাফ, এইগুলো হচ্ছে 4th ইয়ারের টপিক। আমরা ওই কারিকুলামকে এমনভাবে ভাগ করা হয়েছে যে 3rd ইয়ারে একজন মেডিকেল স্টুডেন্ট শুধু হিস্ট্রি টেকিং, জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশনগুলো শিখবে। তার পাশাপাশি ইটিওলজিগুলো শিখবে। ইটিওলজি থেকে ডিজিজগুলো সম্পর্কে কিছু কিছু ধারণা পাওয়ার চেষ্টা করবে। আর 4th ইয়ারে সকল ধরনের ইনভেস্টিগেশনস, স্পেশালি এক্স-রে, ইসিজি, ইনস্ট্রুমেন্টস, তারপর ব্লাডের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনস, হরমোনাল বিভিন্ন ধরনের টেস্ট, ইউরিনের ইনভেস্টিগেশনস, এরকম সিএসএফ এক্সামিনেশন, বিভিন্ন ধরনের ফ্লুইড স্টাডি, এইগুলো আসলে 4th ইয়ারে শিখতে হয়। আর 5th ইয়ারে গিয়ে প্রথম দিক থেকেই শুরু করে টোটাল মেডিসিনের প্রিপারেশনটা নিয়ে নিতে হয়, সব ধরনের ডিজিজ। আর ব্লক পোস্টিংয়ে অ্যাকচুয়ালি পড়ানোর কোনো নিয়ম নাই। ব্লক পোস্টিংয়ে শুধুমাত্র সরাসরি পেশেন্ট ম্যানেজমেন্ট করবে, এতদিন যা পড়া হয়েছিল সেগুলো রিভিশন করবে। কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে আমাদের স্টুডেন্টরা ওই নানান ধরনের পড়াশোনার চাপে নিজেদেরকে এইভাবে প্রিপেয়ার করতে পারে না। ব্লক পোস্টিংয়ে গিয়ে শুধু এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে, এবং শেষের দিকে একদম যখন পরীক্ষা কাছে চলে আসে, তখন আর সময়ই থাকে না, তখন আর এইগুলো পড়ার প্রতি আগ্রহী থাকে না কেউ, এবং পরীক্ষার আগের দিন এইসব নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে। তো আমরা চাই না যে এইভাবে কেউ প্রিপেয়ার হোক। তো OSPIতে সাধারণত 10টি স্টেশন থাকে। সেই স্টেশনগুলো যেমন এক্স-রে থাকে, 2টা এক্স-রে থাকে, ইসিজি থাকে একটা, ইনস্ট্রুমেন্ট একটাও থাকতে পারে, 2টাও থাকে কখনো। তারপরে ল্যাব ইনভেস্টিগেশনস থাকে 1টা বা 2টা, তারপরে ফটোগ্রাফ থাকে 2টা, কোনো সময় পেডিয়াট্রিক্সের থাকে, গ্রোথ চার্ট থাকে, তারপর ফ্রি কোয়েশ্চেন্সও থাকে, দুইটার মতো ফ্রি কোয়েশ্চেন্সও থাকে। তো এইভাবে একটা OSPIকে সাজানো হয়। প্রবলেম হচ্ছে যে OSPIর যে আনসার, সেই আনসারগুলো কি আছে, ইউনিভার্সিটি স্পেসিফাইড OSPIর কি আনসার কি আছে, সেই আনসার কি অনুযায়ী OSPIর আনসার করতে হয়। শুধু মন করে আনসার করা যায় না। আমি টেকনিক্যাল বিষয়গুলো দেখিয়ে দিব যে আসলে কিভাবে আমরা ভুলগুলো করি। যেমন আপনি একদম কারেক্ট আনসার লিখেছেন, হয়তো বা বলেছে যে রাইট ডাউন 4 ক্লিনিক্যাল ফিচার্স, এখন আপনি 4টা ক্লিনিক্যাল ফিচার্সই লিখেছেন, কিন্তু এই 4টার আসলে ভ্যালু এত কম, এটাতে ফুল মার্কস হয়তো আপনি পাচ্ছেন না। তো এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো স্টেপ বাই স্টেপ হয়তো বেশ কয়েকটি ক্লাস লাগবে। আর আজকের হসপিটালে সাজানো হয়েছে মেডিসিনের ইনস্ট্রুমেন্টস। এখানে ঢাকা ইউনিভার্সিটির 100% এবং চিটাগং ইউনিভার্সিটি 100% কভার করা হবে। বাদ বাকি যে 2টা ইউনিভার্সিটি আছে আমাদের, সিলেট এবং শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, এবং আরও ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তারপরে আমরা জানি ইউএসটিসি আছে, গণস্বাস্থ্য ইউনিভার্সিটি আছে, তো এইগুলো গণ ইউনিভার্সিটি আছে। তো এইগুলো হচ্ছে কাভার হয়ে যাবে। তো ওই কোশ্চেনগুলো আমার কাছে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেনের আলোকে আজকে ইনস্ট্রুমেন্ট আলোচনা করব। বাদ বাকি আপনারা পড়ে নেবেন, যদি কোনো গ্যাপ থাকে গ্যাপগুলো পূরণ করে নিলেই হবে। তো লেট আস স্টার্ট আমরা আজকের ক্লাস। কার কোনো কোয়েশ্চেন থাকলে আলোচনা করবেন। আচ্ছা, ইনস্ট্রুমেন্টস। তো এই ইনস্ট্রুমেন্টস হচ্ছে যেমন
এই যে একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা প্রতি বছরই থাকে, হয় জুলাই সেশন, এখন তো আর জুলাই সেশন নাই, এখন হচ্ছে নভেম্বর এবং হচ্ছে মে সেশন। আগে যে সময় জুলাই এবং জানুয়ারি সেশন ছিল, কোনো না কোনো একটা সেশনে প্রতিবারই এই ইনস্ট্রুমেন্টটা আসতো। তো এই ইনস্ট্রুমেন্টটাতে একটু দেখেন, খেয়াল করে ইনস্ট্রুমেন্টটা কি। তো এগুলো প্র্যাকটিক্যালি সবাই যার যার ওয়ার্ডেও দেখে নেবেন। যে ইনস্ট্রুমেন্টের কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমি তো এটা নামই বলে দিয়েছি, তো এটা একটা লাম্বার পাংচার নিডিল। তো এখান থেকে কোশ্চেন আসে যে প্লিজ সি দ্য সাপ্লাইড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কতবার এসেছে, হ্যাঁ, 2011 জানুয়ারি, 13 জানুয়ারি এবং প্রায় প্রতিটি জুলাই দেখেন, 14 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 18 জুলাই, এরপরেও হয়তো এসেছে, আমার কাছে পরের কোশ্চেনগুলো নাই। তো দেখেন কত ইম্পর্টেন্ট এই যে একটা বিষয়, এই ছোট একটা বিষয়, কিন্তু ফার্স্ট কোশ্চেন দেখেন, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টে আপনি এটা নাম বলবেন, আপনি লিখবেন। এই যে অস্পির জন্য একটা শিট দেওয়া থাকে, ওইখানে এত কিছু কথা লিখতে হয় না, শুধু আপনার রোল নাম্বার এবং কোশ্চেন নাম্বার লিখেই কোশ্চেন অনুযায়ী আনসার লেখা শুরু করে দিতে পারেন। তো সেখানে 1 লিখে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টের জায়গায় আপনি লিখবেন যে এটা লাম্বার পাংচার নিডিল। এতেই আপনি এটা নির্ধারিত যে নাম্বার, হয়তো 0.5 মার্কস, এটা আপনি পেয়ে যাবেন। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এরপর বলে যে মেনশন ইটস পার্টস। এই ইনস্ট্রুমেন্টটার আসলে দুইটা পার্ট। এই ইনস্ট্রুমেন্টটার একটা হচ্ছে ট্রকার আর একটা হচ্ছে ক্যানুলা। ট্রকার হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা এটাকে করি, ট্রকার হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা এই পাংচার করি, এবং ক্যানুলাটা হচ্ছে এর বাইরের জিনিসটা, এটা হচ্ছে ক্যানুলা। তারপর থাকে রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ দিস ইনস্ট্রুমেন্টস। তারপরে কোশ্চেন আছে মেনশন দ্য কমন সাইটস অফ ইন্ট্রোডাকশন অফ দিস ইনস্ট্রুমেন্ট ইন অ্যাডাল্ট, কোনো সময় চিলড্রেনও থাকতে পারে। তারপর রাইট ডাউন দ্য কন্ট্রা ইন্ডিকেশনস অফ দিস ইনস্ট্রুমেন্ট, মেনশন 1 কমপ্লিকেশন অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। এখন এই প্রশ্নগুলোর আনসার আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের বইতেও পেয়ে যাব। এখন রেশনাল আনসারিং কিভাবে করা যায়, যেমন ফার্স্ট কথা হয়েছিল যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, এখানে লিখবেন যে লাম্বার পাংচার নিডিল। বানান যেন সঠিক থাকে, বানান ভুল হলে স্যার একটু নাম্বার কমিয়ে দিতে পারে। তারপর পার্টস, এটা ইট হ্যাজ 2 পার্টস, ট্রকার, ক্যানুলা। 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস। এখন ইন্ডিকেশনসগুলো হচ্ছে যে ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা লাম্বার পাংচার করি, সেই ডিজিজগুলো, অথবা থেরাপিউটিক যদি কোনো পারপাস থাকে। এখন আপনি লিখলেন যে নাম্বার 1 ইন্ডিকেশন মেনিনজাইটিস, নাম্বার 2 লিখলেন এনসেফালাইটিস, নাম্বার 3 লিখলেন হয়তো সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, তারপরে গুইলেনবারি সিনড্রোম, হ্যাঁ, জিবিএস লিখলেন। আরও কিছু ডিজিজ আছে, এগুলো আপনি লিখতে পারেন। এখন তারপরে আবার থেরাপিউটিক ইন্ডিকেশনসও আছে, যেমন আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, এটা দিয়ে। তারপরে আমরা ইন্ট্রাথিকাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি, স্পেশালি মেথোট্রেক্সেট। এখন প্রবলেম হচ্ছে, কেউ আপনি লিখলেন এই মেনিনজাইটিসকে ভাগ করে, হয়তো আপনি 4টে ইন্ডিকেশন লিখে দিলেন। কেউ বললেন যে 1 নম্বর পায়োজেনিক মেনিনজাইটিস, 2 নম্বর টিউবারকুলার মেনিনজাইটিস, 3 নম্বর ভাইরাল মেনিনজাইটিস, এসব কথাবার্তা লিখলেন, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, কারণ আপনি 3টি পয়েন্টের মাধ্যমে একটি ডিজিজকেই আপনি ইন্ডিকেট করছেন। এই জন্য এটার ইন্ডিকেশনসের ভিতরে আপনি আলাদা 4টা ডিজিজের নাম আপনি লিখবেন। তো আবার অনেকেই এরকম করে যে মেনিনজাইটিস, তারপরে টান দিয়ে এটার চারপাশে আরও 3টা নাম লিখে দেয়, যে ভাইরাল, বায়োজেনিক, তারপরে টিউবার। এইগুলোতে নাম্বার বাড়বে না আপনার, মানে শুধু এই অতিরিক্ত, মানে অনেকে মনে করে কি 4টা চেয়েছে আমি 5টা দিয়ে দিই, 5টা দিয়ে কোনো লাভ নেই। তারপরে অনেকেই মনে করে যে একটার ভিতরে 3-4টা ঢুকিয়ে দিই, তো এটা করেও কোনো লাভ নেই, এগুলোতে নাম্বার বাড়ে না, বরং টিচাররা চাইলে আপনাকে একটু নাম্বার কমিয়ে দিবে। এই জন্য 4 ইন্ডিকেশন যখন লিখবে, 4টা সেপারেট ইন্ডিকেশনস আপনারা খেয়াল রাখবেন এই ইনস্ট্রুমেন্টের জন্য। তারপরে কমন সাইট অফ ইন্ট্রোডাকশন, আমরা লাম্বার পাংচার নিডিল সবাই জানি বিটুইন নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4 এই ভার্টিব্রাল স্পাইন, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4 ভার্টিব্রাল স্পাইন অ্যাডাল্টে, এটাই হচ্ছে আমাদের কমন সাইট অফ ইন্ট্রোডাকশন। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রাইন্ডিকেশনস। আমরা বলি যে এনি ফিচার্স অফ রেজড আইসিপি যদি থাকে, রেজড আইসিপি ক্লিনিক্যালি যদি থাকে, তাহলে ইমেজিং না করে এটা ইন্ট্রোডিউস করা যায় না। ওয়ালাইকুম আসসালাম। তারপরে যদি ফোকাল কোনো ইনফেকশন থাকে, লোকাল যে সাইটটাতে আমরা ইন্ট্রোডিউস করবো, এই সাইটটাতে যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে আমরা করবো না। আর 1 কমপ্লিকেশনসের ভিতরে অনেক কমপ্লিকেশনসে আছে, এর ভিতরে আমরা জানি কোনিং অর হার্নিয়েশন অফ দ্য ব্রেন স্টেম, মেডুলা, এটা একটা হয়। আরেকটা হয় স্পেশালি যদি কারো থাকে, রেজড আইসিপি থাকে, তারপরে এটা দিয়ে ইনফেকশন হতে পারে, আবার হেডেক হতে পারে এটার পরে। তো এটা সম্পর্কে আমরা একটু জানলাম, এবং এটা
চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে আপনার, চিটাগং ইউনিভার্সিটিতে এটার এই লাম্বার পাংচারের কোশ্চেন এসেছে আপনার এটা, লুক এট দ্য ইনস্ট্রুমেন্ট, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই একই কথা, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেনশন ইটস পার্টস, তারপরে মেনশন 3 ডায়াগনস্টিক অ্যান্ড 1 থেরাপিউটিক ইন্ডিকেশন। দেখেন ওইখানে আলোচনা হয়ে গেছে 3 ডায়াগনস্টিক ইন্ডিকেশনস, 1 থেরাপিউটিক। থেরাপিউটিক মানে যেমন করেছি, মেনশন বায়োকেমিক্যাল অ্যান্ড সাইটোলজিক্যাল ফাইন্ডিংস অফ সিএসএফ ইন ভাইরাল মেনিনজাইটিস। এটা খুব ইম্পর্টেন্ট যে বায়োকেমিক্যাল অ্যান্ড হচ্ছে সাইটোলজিক্যাল ফাইন্ডিংস অফ ভাইরাল মেনিনজাইটিসের যে ফাইন্ডিংস, সিএসএফ ফাইন্ডিংস, এটা নিয়েও কিন্তু অস্পিতে একটা কোয়েশ্চেন থাকে, মানে ডাটা অ্যানালাইসিস একটা থাকে, প্রায়ই এই ফ্লুইড অ্যানালাইসিস নিয়ে থাকে, স্পেশালি সিএসএফ অ্যান্ড প্লুরাল ফ্লুইড। তো এটা একটা ভালো কোয়েশ্চেন যে বায়োকেমিক্যাল অ্যান্ড সাইটোলজিক্যাল ফাইন্ডিংস অফ সিএসএফ ইন ভাইরাল মেনিনজাইটিস। যে কোনো ধরনের মেনিনজাইটিসে বায়োকেমিক্যাল ফাইন্ডিং যেটা হয়, প্রোটিন ইউজুয়ালি রেইজ করে, তবে ভাইরাল মেনিনজাইটিসে প্রোটিন মেবি নর্মাল, এটা মাথায় থাকতে হবে। প্রোটিন সাধারণত রেইজ করে এই ভাইরাল পায়োজেনিক অ্যান্ড টিউবারকুলার মেনিনজাইটিসে। আর বায়োকেমিক্যাল টেস্টের ভিতরে আমরা গ্লুকোজ করি, এই গ্লুকোজটা সাধারণত ভাইরাল মেনিনজাইটিসে নর্মাল থাকে, আর পায়োজেনিক এবং টিউবারকুলার মেনিনজাইটিসে এই গ্লুকোজের কনসেন্ট্রেশন কমে যায়। সাইটোলজিক্যাল ফাইন্ডিংস আমরা জানি কোন ধরনের সেল প্রিডোমিনেন্ট থাকে, এটা আমরা লিখব। এটা পায়োজেনিক মেনিনজাইটিসে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, আর ভাইরাল এবং টিউবারকুলার মেনিনজাইটিসে লিম্ফোসাইটিক প্রিডোমিনেন্স থাকে, প্রিডোমিনেন্টলি লিম্ফোসাইট থাকে। তো এইটাই আসলে চেয়েছে যে বায়োকেমিক্যাল অ্যান্ড সাইটোলজিক্যাল ফাইন্ডিংস, মানে বায়োকেমিক্যাল ফাইন্ডিংসে সুগার কেমন, প্রোটিন কেমন, আর সাইটোলজিক্যাল ফাইন্ডিংস বলতে হচ্ছে তার সেল কাউন্টগুলো কেমন, এটা চেয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি পারবো যে লাম্বার পাংচার নিডিল। দেন দিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটাও আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে বোন মেরো অ্যাসপিরেশন নিডিল। এটাকে কেউ যদি ভুলে বলেন যে স্টার্নাল পাংচার নিডিল, তাহলে কিন্তু হবে না, কারণ এটা স্টার্নাম ছাড়াও অনেক জায়গায় পাংচার করা যায় এটা দিয়ে। তো এটার নাম হচ্ছে বোন মেরো অ্যাসপিরেশন নিডিল। এটাতেও এই ধরনের কোশ্চেনগুলো থাকে যে প্লিজ সি দ্য সাপ্লাইড ইনস্ট্রুমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এরকম, প্লিজ সি দ্য সাপ্লাইড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমি একটু তাড়াতাড়ি করছি এই জন্য যে ঢাকা ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্ট খুব বেশি আসে না, 3-4টার ভিতরে লিমিটেড থাকে, বাট চিটাগং ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্ট ভাস্ট, মানে কোন বছর যে কি আসে বলা খুবই মুশকিল। মানে অসপি যদি আমরা কম্পেয়ার করি যে ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটির পার্থক্যটা আকাশ পাতাল পার্থক্য। ঢাকা ইউনিভার্সিটির অসপি আসলে 3 থেকে 4 বছরের অসপি যদি আপনি খুব সিনসিয়ারলি সলভ করেন, এখান থেকেই নিয়ার অ্যাবাউট 100% বারবার শুধু রিপিট হবে। 100 না হলেও 95%, 90% আপনার রিপিটেডই হতে থাকে। বাট চিটাগং ইউনিভার্সিটির অসপিটা ভেরি মাচ, মানে হার্ড না, কঠিন না, কিন্তু এটার টপিক অনেক বেশি। যেমন ইনস্ট্রুমেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি 4টা বা 5টা ইনস্ট্রুমেন্ট পড়েন, ওইখান থেকে কমন পড়ে যাবে একটা। বাট চিটাগং ইউনিভার্সিটিতে একটা ইনস্ট্রুমেন্ট কমন পেতে হলে আপনাকে কমপক্ষে 15 থেকে 20টা ইনস্ট্রুমেন্ট আপনাকে পড়তে হবে। তো যে ইউনিভার্সিটিরই হোক, যারা জুনিয়র একদম 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্ট বা 5th ইয়ারের নতুন স্টুডেন্ট, তারা সবগুলো ইনস্ট্রুমেন্ট সম্পর্কেই জেনে রাখবেন। শুধু তো পরীক্ষা পাশ করলে আসলে হয় না, আমাদের তো জানারও দরকার আছে সব কিছু সম্পর্কে। এই জন্য আর যারা একদম পরীক্ষার কাছাকাছি, তারা শুধুমাত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা 3 থেকে 4টা ইনস্ট্রুমেন্ট জেনে রাখবেন, যেমন লাম্বার পাংচার নিডিল, বোন মেরো অ্যাসপিরেশন নিডিল, একটা ইনহেলার জেনে রাখবেন, একটা নেজোগ্যাস্ট্রিক টিউব জেনে রাখবেন, তারপরে সর্বোচ্চ একটা ইন্ট্রাভেনাস ক্যানুলা। এরকম 3 থেকে 4টা ইনস্ট্রুমেন্ট, 4-5টা ইনস্ট্রুমেন্ট জেনে থাকলে আপনার ইনস্ট্রুমেন্টটা কমন পড়ে যাবে মোস্ট লাইকলি এই লাম্বার পাংচার নিডিল এবং বোন মেরো অ্যাসপিরেশন নিডিল। কিন্তু চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টদের এগুলোতে হবে না, আপনাদের প্রচুর ইনস্ট্রুমেন্ট পড়তে হবে। একটু পরে আমি আলোচনা করে দিচ্ছি। আপনার চিটাগং ইউনিভার্সিটির যারা পরীক্ষার্থী, তাদের কাজে লাগবে। তো বোন মেরো অ্যাসপিরেশন নিডলে আমাদের কোশ্চেন আসে, এগুলো হচ্ছে ভার্সিটির সরাসরি কোশ্চেন। যেমন প্লিজ সি দ্য সাপ্লাইড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, একই কথা, সেখানে আপনি লিখবেন বোন মেরো অ্যাসপিরেশন নিডিল। তারপরে মেনশন ইটস পার্টস। এই নিডিলটার 3টা পার্ট, 3 পার্টস। এই যে জিনিসটা দিয়ে পাংচার করা হয় এটাকে বলা হয় ট্রকার। ওই লাম্বার পাংচার নিডিলও ট্রকার আছে, বোন মেরো অ্যাসপিরেশন নিডিলও ট্রকার আছে, ক্যানুলাতেও ট্রকার আছে। সব কিছুতে একটা ট্রকার থাকে যেটা দিয়ে পাংচার করা হয়। তারপরে ক্যানুলা থাকে, ট্রকারটা যার ভিতরে থাকে সেটাকে বলা হয় ক্যানুলা। আর এটাতে একটা গার্ড থাকে একটা ট্রকার, ক্যানুলা এবং গার্ড। এই 3টা হচ্ছে 3 পার্টস অফ দিস ইনস্ট্রুমেন্ট।
তারপরে বলা হয়েছে রাইট ডাউন 5 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। 5 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনসে 5 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস বলেছে, তারপরে 2 কমন সাইটস অফ ইন্ট্রোডাকশন অফ দিস ইনস্ট্রুমেন্ট ইন অ্যাডাল্ট, তারপরে বলেছে মেনশন 2 কমপ্লিকেশনস অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। এখন আমাদের জানতে হবে ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ বোন মেরো অ্যাসপিরেশন। আমরা বোন মেরো স্টাডি কিসে কিসে করি? তাহলে এটা তো আমরা সবাই জানি যে আমরা বোন মেরো স্টাডি কিসে করি। যেমন আমরা হিমাটোলজিক্যাল ডিজিজ কতগুলো যদি চিন্তা করি আমাদের ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য লাগে, যেমন আমাদের লিউকেমিয়া লাগে, তাই না? লিউকেমিয়াতে অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, অ্যাকিউটের ভিতরে ALL AML, ক্রনিকের ভিতরে CML CLL। এখন মজার বিষয় হচ্ছে এই লিউকেমিয়া লিখলে শুধু লিউকেমিয়া লিখবেন, এটাকে ভাগ করে কেউ যদি 4টা লিখেন। আচ্ছা, একজন বলেছেন স্লাইড প্রপারলি দেখা যাচ্ছে না, সিমস ব্লার। আচ্ছা, দেখি চেষ্টা করি এটাকে ঠিক করা যায় কিনা। আচ্ছা, আর তো কথাগুলো খেয়াল করেন, স্লাইড ব্লার থাকলেও কোনো প্রবলেম নেই। তো 5 ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, যেটা বলছিলাম যে লিউকেমিয়া হচ্ছে একটা ইন্ডিকেশন বোন মেরো অ্যাসপিরেশনের, কিন্তু আপনি যদি সেই লিউকেমিয়াকে ভাগ করে যদি 4টা বানিয়ে ফেলেন যে ALL CLL AML CML, তাহলে আপনি নাম্বার পাবেন না। আবার একজন লিখলেন যে লিউকেমিয়া লিখে টান দিয়ে ওই 4টা লিখতেছেন, তাতেও আপনি খুব বেশি এটা ক্রেডিট না, এখান থেকে কোনো নাম্বার বাড়বে না আপনার। কাজে লিউকেমিয়া লিখলে লিউকেমিয়া লিখে বসে থাকবেন, একটা পয়েন্ট হবে শুধু লিউকেমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আরেকটা পয়েন্ট, মাল্টিপল মায়োলোমা আরেকটা পয়েন্ট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। দেখেন 4টা কিন্তু হিমাটোলজিক্যাল খুব স্ট্রং ইন্ডিকেশনস আছে আমাদের। ইভেন আইটিপি কনফার্ম করার জন্য আমরা করতে পারি, বাট আইটিপিতে সচরাচর করা হয় না। তো লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাল্টিপল মায়োলোমা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে ইনফেকশাস একটা ডিজিজ আপনারা সবাই জানেন, মাইমেনসিং এবং তার আশেপাশে বেশি কমন, তবে সারা বাংলাদেশেরই বিভিন্ন ডিস্ট্রিক্টে পাওয়া যায়, সেটা হচ্ছে কালাজ্বর। তো এই কালাজ্বরের জন্য আমাদের বোন মেরো অ্যাসপিরেশন করতে, তো স্প্লেনিক পাংচার বেস্ট, তো ইন্ডিকেশনে লিখতে পারেন। তারপরে 2 কমন সাইটস, আমরা সবচেয়ে কমন হচ্ছে আমাদের মেনোব্রিয়াম স্টার্নি। এখানে যদি আপনি পারফেক্টলি মেনোব্রিয়াম স্টার্নি বলেন তাহলে আপনি ফুল নাম্বার পাবেন, কেউ যদি শুধু স্টারনাম বলেন তাহলে অর্ধেক নাম্বার পাবেন। একটু খেয়াল রাখতে হবে, ফুল মার্কস নেবেন নাকি অর্ধেক মার্ক নেবেন। শুধু স্টারনাম লিখছেন তাহলে অর্ধেক নাম্বার, এবং এটা ভার্সিটি থেকে এভাবেই করা আছে, আনসার কি দেওয়া আছে। আমি প্রচুর আনসার কি দেখেছি প্রতি বছরের। তো এইভাবে আনসার কি দেওয়া আছে যে কেউ যদি মেনোব্রিয়াম স্টার্নি লিখে তাহলে তাকে ফুল মার্কস দিতে হবে, আর কেউ যদি শুধু স্টারনাম লিখে তাহলে তাকে হাফ মার্কস দিতে হবে। আর আরেকটা হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। আমরা আইলিয়াক ক্রেস্টে আমরা এটা হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য আইলিয়াক ক্রেস্ট। তো এটা হচ্ছে আর 2 কমন সাইটস অফ পাংচার ইন অ্যাডাল্ট। আর 2 কমপ্লিকেশনস ওই একই, একটা হচ্ছে লোকাল ইনফেকশন হতে পারে লাম্বার পাংচার নিডলের মতোই। আরেকটা ইম্পর্টেন্ট এখানে আছে, যদি ওভার পেনিট্রেশন হয় তাহলে আন্ডারলাইং স্ট্রাকচার ইনজুরি হতে পারে, যেমন এয়ারটা এবং গ্রেড ভেসেলস। এটাতে খুবই সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের যে গার্ডটা থাকে সেই গার্ডটা আমাদেরকে হেল্প করে। আগে যদি আমরা গার্ড ফিক্সড করে নিই তাহলে এই গার্ডকে ক্রস করে আসলে পাংচার হয় না, ওভার পাংচার হয় না। তারপরেও এটা পরীক্ষার মানে ওভার পাংচার আমরা প্র্যাকটিক্যালি কখনোই হয় না, কিন্তু পরীক্ষার জন্য লিখতে হবে যে যদি ওভার পাংচার হয় তাহলে আন্ডারলাইং স্ট্রাকচারের ইনজুরি হতে পারে। আচ্ছা, এটারই বিভিন্ন ভার্সিটিতে এটার এই ধরনের কোশ্চেনই হয়। এটা মানে এটার আর কোনো তেমন ধরনের কোশ্চেন নেই। এটা হচ্ছে আইডেন্টিফাই দিস ইনস্ট্রুমেন্ট, নেম দ্য পার্টস অফ দিস ইনস্ট্রুমেন্ট, রাইট ডাউন 5 ইন্ডিকেশনস, 2 কমন সাইটস, বড় জোর কন্ট্রা ইন্ডিকেশন থাকতে পারে 1-2টা, আর কমপ্লিকেশনস। এখন দেখেন এটা স্লাইডটা তো ব্লার হওয়ার কথা না, ক্লিয়ারই থাকার কথা। তাহলে এটা হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটা বলি আমরা ইন্ট্রাভেনাস ক্যানুলা। ইন্ট্রাভেনাস ক্যানুলা কোশ্চেন হচ্ছে একই, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ দিস ইনস্ট্রুমেন্ট। আইভি ক্যানুলা আমরা কী কী কাজে ইউজ করি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ কী, 2 কমপ্লিকেশনস, আর 2 ইনফেকশনস হুইচ ক্যান বি ইন্ট্রোডিউসড বাই ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু কম আসে, ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র একবার এসেছে। এটা কিন্তু নট সো মানে ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল ইউজ, বাট নট সো ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, মানে খুবই কম আসে, রিপিট হয় না। মানে এই ইনস্ট্রুমেন্ট, আগের 2টা ইনস্ট্রুমেন্ট প্রচুর রিপিট হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তাহলে আমরা এটা আলোচনা করি যে আইভি ক্যানুলার যে কোশ্চেনগুলো আছে, যে আইডেন্টিফাই দিস ইনস্ট্রুমেন্ট, আপনি লিখবেন যে আইডেন্টিফিকেশন হচ্ছে আইভি ক্যানুলা।
আর 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস আমরা কি কি কাজে এই আইভি ক্যানুলা ইউজ করি, এটা আপনারা সবাই জানেন, ভেরি ইজি। আইভি ফ্লুইড দেওয়ার জন্য আমরা ইউজ করি, এটা একটা ইন্ডিকেশন। তারপরে ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা ইউজ করি, তারপরে আমরা আইভি ড্রাগ ইউজ করার জন্য করি, ইভেন ব্লাড ড্রয়ের জন্য করি। এরকম 4টা ইন্ডিকেশন সুন্দর করে লিখে দেবেন। অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার মাল্টিপল টাইম আইভি থেরাপি আপনি দিতে পারেন। যেমন যদি আপনি ক্যানুলাটা না করেন, তাহলে আমরা দিনে 3বার 4বার এবং 6 দিন 7 দিন পর্যন্ত আইভি ড্রাগ দিতে হচ্ছে, কাউকে কন্টিনিউয়াস ফ্লুইড দিতে হচ্ছে, তাহলে তো আপনাকে বারবার পাংচার করতে হবে। তো এই আইভি ক্যানুলা ইউজ করলে এটা মাল্টিপল টাইমস এই ড্রাগ ইউজ করা যায় এটার ভিতর দিয়ে, আর এটাকে ইনসিটু রেখে দেওয়া যায় লং ডিউরেশনের জন্য। এই দুটো হচ্ছে তার আমাদের অ্যাডভান্টেজ। আর এটারও কমপ্লিকেশন, ইনফেকশন তো হতেই পারে, যে কোনো এই পাংচারেই ইনফেকশন হতে পারে। যে আমরা যে আগের 2টা ইনস্ট্রুমেন্ট আলোচনা করেছি সেখানেও পাংচার হতে পারে, এটা ইনফেকশন হতে পারে, এটাতেও ইনফেকশন হতে পারে। বাট এটাতে আরেকটা জিনিস হয়, খুব কমনলি হয়, ওয়ার্ডে যারা কাজ করবেন বা করেছেন অলরেডি, খুব কমনলি আমরা পেয়েছি, খুবই কমন, সেটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস হয়। বিশেষ করে শুধুমাত্র আইভি ক্যানুলা থেকেই থ্রম্বোফ্লেবাইটিস হয় না, কিছু কিছু ড্রাগ আছে যেমন ফ্লুক্লক্সাসিলিন বা এরকম আরও অন্যান্য কিছু ড্রাগ আছে, এইগুলোতে এই থ্রম্বোফ্লেবাইটিস হয়। শুধু ক্যানুলা থেকেও হতে পারে থ্রম্বোফ্লেবাইটিস। আর 2 ইনফেকশন মে বি ইন্ট্রোডিউসড বাই দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য আমাদের স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হতে পারে, আর একটা হচ্ছে সেপসিস হতে পারে। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমি বেশি আলোচনা করতে রাজি না, কারণ হচ্ছে যে এটা আসলে আনকমন। কিন্তু এখন যেটা দেখাবো, এই ইনস্ট্রুমেন্টটা আবার ভেরি ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রুমেন্টটা অনেকবার এসেছে। এই ইনস্ট্রুমেন্টটার মজার বিষয় হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের গায়েই সব কিছু লেখা থাকে, স্টুডেন্টরা তাড়াহুড়ার ভিতরে খেয়াল করতে পারে না। যেমন ইন্টারেস্টিং, আমি বললেই বুঝবেন। কোয়েশ্চেন বলেছে যে আইডেন্টিফাই দ্য ডিভাইস। তো এই ডিভাইসটার এই যে ফুল নেম হচ্ছে মিটার্ড ডোজ ইনহেলার। কেউ যদি লিখেন মিটার্ড ডোজ ইনহেলার, ফুল মার্কস পাবেন। কেউ যদি লিখলেন ইনহেলার, তাহলে হাফ মার্কস পাবেন। মানে ওই ধরেন হাফ তো আর খুব বেশি কম বেশি না, কিন্তু যাদের ভার্সিটিতে প্লেস করা দরকার হয়, অনার্স মার্ক পেতে হয়, বা প্লেসের পজিশন আপনার ভালো থাকতে হয়, তাদের ক্ষেত্রে আপনার এই ছোটোখাটো বিষয়গুলো একটু যত্ন নিতে হবে। যেমন এখন অনেকেই হয়তো হাসাহাসি করছেন যে ভাই আমার অনার্স মার্কের প্রয়োজন নাই, তাড়াতাড়ি পাশ করান। এটা আসলে টার্গেট আর কি, মানে আপনার অনার্স মার্ক পাওয়ার পেলেন, এটা একটা উৎসাহ, একটা টার্গেট। এই টার্গেটে পড়লে হয়তো একটু আপনার পারফরমেন্সটা ভালো হলো, টার্গেট থাকা উচিত। কিন্তু অনার্স মার্ক পেতেই হবে এমন কোনো কথা নাই। এই অনার্স মার্কের ফিউচার কোনো ইম্পর্টেন্সও নাই। বাট কেউ যদি ভালো মার্ক পায়, তাহলে তার ভিতরে একটা কনফিডেন্স আসে যে আমি মেডিকেল সায়েন্সে ভালো করছি, হয়তো বা আমাকে দিয়ে ভবিষ্যতে ভালো হতে পারে। কারণ আমরা আসলে সবাই হতাশ থাকি যে আমাদের ফিউচার কি অপেক্ষা করছে আমাদের জন্য। ফিউচার নিয়ে এত টেনশন করার দরকার নেই, প্রেজেন্ট যেটা থাকে সেটাতেই মোটামুটি যেন ভালো করা যায়। এইভাবেই এগিয়ে যেতে থাকতে থাকতে একসময় অন্যদের চেয়ে এগিয়ে যাওয়া যায়। আর আগেই ফিউচার নিয়ে ভেবে যদি আমার টার্গেটটাকে আমি নষ্ট করে দিই, তাহলে আগানো একদমই সম্ভব না। এবং ভয় বাড়তে 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 একসময় এত বেশি ভয় ভিতরে ঢুকে যায়, তখন মনে হয় যে না, আমি মেডিকেল সায়েন্সে আমি কিছুই করতে পারবো না। আসলে প্রত্যেকটা মানুষেরই, যত ডাক্তারই থাকুক, 40,000 ডাক্তার, 1 লক্ষ ডাক্তার, প্রবলেম নাই, সবারই যার যার ক্ষেত্রে ভালো করার সুযোগ আছে। মানে এখনও অ্যাডিকুয়েট না। আপনি বলতে পারেন দেশে তো স্যার 1 লাখ ডাক্তার বেকার হয়ে যাবে, হয়ে যাক বেকার, কোনো প্রবলেম নাই। 1 লাখ ডক্টরেরই কাজ করার সুযোগ থাকবে। বেকার মানে হচ্ছে একটা সরকারি চাকরি নেই, কিন্তু সরকারি চাকরি তো আর সব কিছু না, তাই না? এই জন্য সবাইকে একটু প্রিপেয়ার করতে হবে। শুধু পাশের জন্য এত ক্লাস ও ঠিক কোনো কিছুরই দরকার না, কয়েকদিন পড়লেই পাশ করা যায় MBBS। কিন্তু আপনার ভালো করার জন্য, নলেজগুলোকে শার্প করার জন্য, ফিউচারে কাজে লাগানোর জন্য, এবং পরবর্তীতে যে সময় আপনি ডিগ্রি করবেন সেইগুলোকে আগে থেকেই একটু যেন বেসটাকে শার্প করে রাখা যায়, যার জন্য একটু বেশি একটু ট্রাই করতে হবে। তাহলে এই মিটার ডোজ ইনহেলারের কোয়েশ্চেনগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিভাইস। তো সেখানে আপনি লিখবেন যে আইডেন্টিফিকেশন হচ্ছে মিটার্ড ডোজ ইনহেলার। নেম 2 ইম্পর্টেন্ট ডিজিজেস হোয়ার দিস ডিভাইস ইজ ইউজড। আপনি জানেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটা হচ্ছে COPD, এই দুটো ডিজিজে আমরা সবচেয়ে বেশি এই ইনহেলারটা ইউজ করি। ব্রঙ্কিয়াল অ্যাজমা, কেউ শুধু অ্যাজমা লিখলেন, হয়তো একটু স্যারের নাম্বার কম দিতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। তারপরে এখন বলতে পারেন স্যার অ্যাজমা কি আরও আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ছাড়া? অনেক ধরনের অ্যাজমা, এগুলো আগের স্যাররা পছন্দ করে। বিভিন্ন ধরনের অ্যাজমা আছে, হ্যাঁ, কার্ডিয়াক অ্যাজমা, রেনাল অ্যাজমা, ঠিক আছে, আরও কত কিছু আছে। তো এই ধরনের এই ব্রঙ্কিয়াল অ্যাজমাটা লিখলে ফুল মার্ক পাবেন। COPD সংক্ষেপে না লিখে আপনি সংক্ষেপে লিখলেও নাম্বার পাবেন, আর ফুলটা লিখলে আরও ভালো নাম্বার পাবেন। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।
আচ্ছা, কেউ কেউ সিওপিডি লিখে টান দিয়ে আবার এমফাইসিমা ক্রনিক ব্রঙ্কাইটিস লিখলেন, কোনো লাভ নেই, আপনি এর জন্য বেশি নাম্বার পাবেন না, শুধু সিওপিডি লিখলেই হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে নেম টু ডিজিজ, আর নেম 4 ইম্পর্টেন্ট ড্রাগস হুইচ ক্যান বি ইউজড থ্রু দিস ডিভাইস। এই ড্রাগগুলো আপনার পরীক্ষার হলে যে এই ইনস্ট্রুমেন্টটা দেওয়া হবে, এই ইনস্ট্রুমেন্টের গায়ে 2-3টা ড্রাগ অলরেডি লেখা থাকে, মানে এই যে ড্রাগগুলো ইয়াতে থাকে, এটা দেখেও লিখতে পারেন 2টা। আর যদি আপনি চান যে না আমি আগে থেকে মুখস্থ করে রাখবো, তাহলে ইনহেলার ফর্মে যে ড্রাগগুলো আমরা দেই খুব কমনলি ইউজ করা হয়, যেমন সালবিউটামল, বিটা টু-অ্যাগনিস্ট, আমাদের শর্ট অ্যাক্টিং সালবিউটামল আছে, একটু লং অ্যাক্টিং আছে সালমেটেরল, এইগুলো আমরা 2টা লিখে দিতে পারি। তারপরে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ শর্ট অ্যাক্টিং আছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, তারপরে লং অ্যাক্টিং আছে টায়োট্রোপিয়াম, তো এইগুলো আমরা দিতে পারি, তাহলে 2 2 4 হয়ে গেল। কিছু স্টেরয়েড খুব কমনলি ইউজ করা হয় ইনহেলার হিসেবে, যেমন ফ্লুটিকাসন, হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি। তাহলে এইভাবে আমরা 4টা ড্রাগ চাইলে 4টা দিতে পারি, 2টা চাইলে 2টা দিতে পারি। এই হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্টটা। এই চিটাগাং ইউনিভার্সিটিতে এসেছে, দেখেন আপনার এই ইনস্ট্রুমেন্টটাই দেখেন, আপনার বলেছে কোশ্চেন তারা, লুক এট দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট উইথ ইটস ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু তার গায়ে লেখা ছিল, এই জন্য এই তার গায়ে লেখা যে ইনগ্রেডিয়েন্টস, ওই ইনগ্রেডিয়েন্টসের নাম লিখবেন, মানে ড্রাগসের নাম। নেম 2 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস, ওই 2 ইম্পর্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড সিওপিডি। তারপরে হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশনস অফ ইটস ইউজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে কমপ্লিকেশন কি হয় ইনহেলার ইউজ করলে কমপ্লিকেশন কি হয়। তারপরে বলেছে যে নেম টু প্রিভেন্টার এন্ড টু রিলিভার ড্রাগস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা সম্পর্কে আপনাদেরকে একটু আমি আইডিয়া দিই। দেখেন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এবং চিটাগাং ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু একরকম না, তো এই অনেক কষ্ট করতে হয় চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টদের পাশ করতে। আমি সবগুলো কোশ্চেন, তো আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করেছি গত প্রায় 15 বছর যাবৎ বিভিন্ন সাবজেক্টের। তো ঢাকা ইউনিভার্সিটি এবং সিলেট ইউনিভার্সিটি, এই দুইটার মানে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুইটার কোশ্চেন মোটামুটি রিপিট হয় প্রচুর, এবং মোটামুটি একটু আমি বলবো যে সহজেই থাকে আর কি, মানে একটু সহজ না কোনো কিছুই, কারণ ভলিউমে তো বেশি থাকে কন্টেন্ট, যে এই সহজ সহজ জিনিসগুলোকে মনে রাখাই খুব কঠিন হয়েছে। কিন্তু তারপরেও মেন্টাল স্ট্রেসটা একটু কম পড়ে। কয়েকটা সাবজেক্ট আছে ব্যতিক্রম, যেমন সার্জারি পেপার 1, অথবা আপনার আছে এই কমিউনিটি মেডিসিন, এইগুলোতে হয়তো বা 80% কম প্রশ্ন ভালো থাকে, 20% খুব খারাপ হয়, কিন্তু বাদ বাকি যত সাবজেক্ট আছে প্রায় 100% কোশ্চেনই রিপিট হয় এবং সহজ হয় ঢাকা এবং সিলেট ইউনিভার্সিটি। কিন্তু চিটাগাং এবং রাজশাহী ইউনিভার্সিটির কিছু কোশ্চেন আছে তাদেরই জন্যই শুধু, এটা বারবার শুধু ওইখানে রিপিট হতে থাকে। আর চিটাগাং ইউনিভার্সিটির কোশ্চেন খুবই ভেরিয়েবল হয়, খুবই টেকনিক্যাল। তো ভেরিয়েবল টেকনিক্যাল হতে হয়তোবা ওইখানকার স্টুডেন্টরাও ওইভাবে জেনেই পাশ করে, এবং এটা আলটিমেটলি তাদের জন্য লাভই হয়, ক্ষতি হয় না। আচ্ছা, আমরা বলছিলাম যে বাড়তি যে 2টা কোশ্চেন ছিল, কমন কমপ্লিকেশন, ইনহেলারের আবার কমপ্লিকেশন কি, তাই না? ইনহেলারের কমপ্লিকেশন হয়, বিশেষ করে স্টেরয়েড ইনহেলার যদি ইউজ করে কেউ, তাহলে ওরাল থ্রাশ হতে পারে, ওরাল ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই জন্য কিন্তু আমরা স্টেরয়েড ইনহেলার ইউজ করার পরে আমরা কুলি করতে বলি, যেন কোনোভাবেই ওই স্টেরয়েড যেন আটকে না থাকে আমাদের ওরাল ক্যাভিটিতে। তো ওরাল থ্রাশ হতে পারে, এবং অনেক সময় এই যে আমাদের ভোকাল কর্ড বা এগুলোতে ড্রাগ জমে হোর্সনেস অফ ভয়েস হতে পারে, এটা টেম্পোরারি। তাহলে এই 2টা কমপ্লিকেশন আমরা মনে রাখবো, ইনহেলার ইউজের, ওরাল থ্রাশ, তারপরে আবার হোর্সনেস অফ ভয়েস। আর 2 প্রিভেন্টার এন্ড 2 রিলিভার অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। রিলিভার হচ্ছে শর্ট অ্যাক্টিং যে ড্রাগগুলো, সেগুলোকে আমরা রিলিভার বলি, যেমন হচ্ছে সালবিউটামল এবং ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, এগুলো হচ্ছে রিলিভার ড্রাগ। আর প্রিভেন্টার ড্রাগ হচ্ছে যারা হচ্ছে লং টার্ম প্রিভেন্ট করবে ব্রঙ্কিয়াল অ্যাজমাকে, যেমন আমরা স্টেরয়েডগুলো লং টার্ম প্রিভেন্ট করে, তারপরে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এগুলোকে আমরা হয়তো প্রিভেন্ট করি, অথবা এইগুলো আছে প্রিভেন্টার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, তাহলে এই আমাদের ইনহেলারও জানা হলো। এই ইনস্ট্রুমেন্টটা দেখেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে, খুব বেশি না, কয়েকবার এসেছে। এটা আমরা সবাই চিনি এই ইনস্ট্রুমেন্টটা, এটাকে বলি আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব বা এনজি টিউব বা ফিডিং টিউব, যাই বলেন, এটাকে বলা হয় এটা। তাহলে নেজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব, এটাতে কোশ্চেনগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, এই যে আবার দেখে নেন ইনস্ট্রুমেন্টটা এরকম, এবং এই যে শেষের দিকে চিত্রগুলো আছে, আর শুরুর দিকে একটা শুধু চিত্র, আর মাঝখানে কোনো চিত্র নাই। তাহলে এই আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন দ্য ইন্ডিকেশনস অফ ইটস ইউজ, মানে 4টা স্পেসিফিক ইন্ডিকেশন নেজোগ্যাস্ট্রিক টিউবের। তারপরে হাউ উইল ইউ মেজার দ্য রেকোয়ার্ড লেংথ টু বি ইন্ট্রোডিউসড, মানে আপনি এটাকে ইন্ট্রোডিউস করার জন্য এই
কতটুকু লেংথ আইডিয়াল সেটা কিভাবে আপনি মেজার করবেন। আর মেনশন 3 মেজার্স দ্যাট ক্যান কনফার্ম দ্য কারেক্ট পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট আফটার ইন্ট্রোডাকশন। এখন আসেন, এটা আপনার জন্য অস্পির জন্য খুব বেশি, ধরেন বললাম যে খুব বেশি ইম্পর্টেন্ট না, বা মাঝারি ধরনের ইম্পর্টেন্স মাঝে মাঝে আসে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার প্রতিদিন যখন আনকনশাস পেশেন্টের আপনি এনজি ফিডিং দিতে যাবেন, তখন এই কোশ্চেনগুলোর আনসার জানা থাকলে আপনি সঠিকভাবে এই এনজি টিউবকে ম্যানেজ করতে পারবেন। খুব চমৎকার চমৎকার কোশ্চেন করেছে যে কিভাবে কতটুকু লেংথ আইডিয়াল সেটা কিভাবে আপনি মেজার করবেন, আর স্টোমাকে সত্যি গিয়েছে কিনা সেটা আপনি কিভাবে ক্লিনিক্যালি কনফার্ম করবেন। এই দুইটা জিনিস, মানে পজিশন, কারেক্ট পজিশন হয়েছে কিনা কিভাবে কনফার্ম করবেন ক্লিনিক্যালি, আরেকটা হচ্ছে যে এই রেকর্ড লেংথ আপনি কিভাবে মেজার করবেন। তো এটা একটু বলি আমি। এটা হচ্ছে যে আপনার প্রথমে লিখলেন আইডেন্টিফিকেশন নেজোগ্যাস্ট্রিক টিউব, অথবা কেউ লিখলেন রাইলস টিউব, দুইজনেই সমান মার্ক পাবেন, সমস্যা নাই। আর 4 ইন্ডিকেশনস, 1 নম্বর ইন্ডিকেশন আমরা জানি যে এটা ফিডিং দিতে পারি, এটা দিয়ে আমরা ফিডিং দিতে পারি। 2 নম্বর আমরা এটা দিয়ে মেডিকেশন দিতে পারি, কারণ কিছু কিছু আনকনশাস পেশেন্টের মেডিকেশনগুলো যেগুলো আইভি দেওয়া যায় তো আইভি দেওয়া হলো প্যারেন্টেরাল, কিন্তু ওরাল যে সকল মেডিকেশন মুখে তো সে খেতে পারে না, তো সেইগুলো আমরা এই ওরাল মেডিকেশনগুলো আমরা এদিকে এনজি টিউব দিয়ে দিতে পারি। আবার এই এনজি টিউব দিয়ে আমরা নেজোগ্যাস্ট্রিক সাকশনও দিতে পারি। নেজোগ্যাস্ট্রিক সাকশন এটা হচ্ছে আরেকটা ইন্ডিকেশন। আর এই যে মাঝখানে কল আসলে কেটে যায়, প্রচুর কল আসে, তো এই নেজোগ্যাস্ট্রিক সাকশন দিতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিক কন্টেন্ট কালেকশন করতে পারি অ্যানালাইসিস করার জন্য। এটা খুব কম করা হয় বর্তমান এন্ডোস্কোপির যুগে, আসলে এগুলো কম করা হয়। তারপরেও আপনার যদি 4টা চায় তাহলে তো 4টা দিতে হবে। সেই 4টার জন্য একটা হচ্ছে ফিডিং, আরেকটা হচ্ছে মেডিকেশন, আরেকটা হচ্ছে এনজি সাকশন, আরেকটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক মানে জুইস কালেকশন ফর ডায়াগনোসিস। আর মেজারমেন্ট, আমরা লেংথ কিভাবে মেজার করি, আমরা প্রথমে নোজ থেকে ইয়ারলোব পর্যন্ত, দেখেন এটা নাকের ভিতর দিয়ে যাবে কোন পর্যন্ত, আমাদের টার্গেট হচ্ছে স্টোমাক, তাই না? তাহলে নাক থেকে নেজোফেরিংস যেতে তো একটা লেংথ লাগবে আমাদের, তাই না? তাহলে আমরা এই যে টিউবটার একদম টিপ থেকে আমরা ধরবো, টিউবের টিপটা এখানে ধরে এই নোজ থেকে ইয়ারলোবিউল পর্যন্ত নিব এই টিউবটাকে। তাহলে আমাদের এটা হবে আমাদের ফেরিংস পর্যন্ত পৌঁছাতে, নেজোফেরিংস পর্যন্ত পৌঁছাতে যে লেংথটা সেটা আমরা পেয়ে যাব। সেখান থেকে আবার আমরা এটাকে দেন জিফিস্টার্নাম পর্যন্ত হলেই আমাদের লেংথ হয়ে যায়। আমরা এর চেয়ে একটু বেশি, মানে বিটুইন দ্য জিফিস্টার্নাম এন্ড হচ্ছে এই আম্বিলিকাস, এই যে এর মাঝামাঝি যে একটা পয়েন্ট, এই পর্যন্ত আমরা এটাকে নিব, মানে নোজ টু ইয়ারলোবিউল আর হচ্ছে জিফিস্টার্নাম এবং আম্বিলিকাসের মাঝামাঝি একটা পয়েন্টে আমরা নিব। তাহলে এটা আমাদের আইডিয়াল লেংথ আমরা পেয়ে যাব। এটা প্রতিনিয়ত আমরা এটা পরীক্ষার জন্য জানা থাকলো, এবং প্রতিনিয়ত আমরা ওয়ার্ডেও এইভাবে আমরা প্র্যাকটিস করব। দেন হচ্ছে কিভাবে কনফার্ম করব, আমরা জানি খুব সহজ কনফার্মেশন। যখন এটা আমি ইন্ট্রোডিউস করার পরে আমরা এই ইন্ট্রোডিউস একটা সিরিঞ্জ দিয়ে ইয়ার পাম্প করবো এই ইয়াটার ভিতরে, আর স্টেথোস্কোপ দিয়ে আমরা এই যে এপিগ্যাস্ট্রিয়ামের উপর স্টেথোস্কোপ দিয়ে ইয়ার বাবলের সাউন্ড পাই কিনা সেটা দেখব। এটা যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো যে এটা প্রপারলি স্টোমাকে ইন্ট্রোডিউসড হয়েছে। আচ্ছা, এটা আরেকটু দেখে নেবেন বইতে। তাহলে এই গেল আমাদের এনজি টিউব। এটা চিটাগং ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন এসেছে বেশ কয়েকবার। দেখেন চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে কয়েকবার, সেখানে বলেছে আইডেন্টিফাই দি স্পেসিমেন, আপনি বললেন এনজি টিউব অথবা রাইলস টিউব। তারপর রাইট ডাউন দ্য নাম্বারস অফ ডিমার্কেশনস মার্কড অন ইট উইথ সিগনিফিকেন্স, মানে কয়টা ডিমার্কেশন এটাতে আছে, একটু আলাদা কোয়েশ্চেন কিন্তু। ইন্ডিকেশনস একটু আগে বলা হয়েছে, ইন্ডিকেশন লিখবেন। হাউ উইল ইউ কনফার্ম দ্য পজিশন, এই কনফার্মেশন আমরা আলোচনা করেছি। তাহলে এখানে একটা কোয়েশ্চেনই এক্সট্রা এসেছে, একটা কোয়েশ্চেন এক্সট্রা, যে এখানে কি কি ডিমার্কেশনস আছে এবং সেই ডিমার্কেশনসগুলোর ইম্পর্টেন্স কি। তো এটা একটু আমরা দেখি। এই ডিমার্কেশনস থাকে আপনার 5 মার্কিংস থাকে, ইউজুয়ালি 5টা মার্কিংস থাকে এনজি টিউবে। ইঞ্চিতে মনে রাখতে পারেন, সেন্টিমিটারে মনে রাখতে পারেন, যার যেটা মনে থাকে, ইঞ্চি অথবা সেন্টিমিটার। তো আমি মনে করি যে এটা সেন্টিমিটারে একটু সহজ। কেন সহজ বলছি, 46, 56, 66 অ্যান্ড 76 সেন্টিমিটার, মানে এটা খুব সহজ না।
তাহলে এটার বিগিনিং থেকে এই মার্কিংগুলো থাকবে 46, 56, 66 এবং 76 সেন্টিমিটারে এই ফ্রম ডিস্টাল ইন, মানে বিগিনিং থেকে না, ডিস্টাল ইন থেকে এতটুকু দূরে দূরে এই মার্কিংগুলো থাকে। আর এই মার্কিংগুলো হেল্প করে আসলে এই প্রপার পজিশনিং অফ দ্য এনজি টিউব। কিন্তু আমরা প্রপার পজিশনিং কিন্তু আমরা বিকল্প ওয়ে বলেছি যে আমরা কীভাবে মেজার করে ইন্ট্রোডিউস করব। আচ্ছা, এটা শুধু কোয়েশ্চেনটা জানা থাকলো, প্রপার পজিশনিং। নেক্সট হচ্ছে আমরা কিন্তু অলরেডি এখন ঢাকা ইউনিভার্সিটির শেষ। দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একটু রিভিউ করে ফেলি অলরেডি, এর মধ্যে আপনাদের জন্য সহজ হবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য এই কয়েকটি ইনস্ট্রুমেন্টই যথেষ্ট। এর বাইরে আজ পর্যন্ত কোনো অস্পিতে এখন পর্যন্ত কোনো ইনস্ট্রুমেন্ট আসে নাই, আমার জানা মতে আসে নাই, এবং আমি মোটামুটি কনফিডেন্ট যে আসে নাই। তো এই ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের এই এলপি নিডিল পরীক্ষার জন্য, ফাইনাল প্রফ অস্পির জন্য লাম্বার পাংচার নিডিল, তারপরে হচ্ছে আমাদের বোন মেরো অ্যাসপিরেশন নিডিল, তারপরে আমাদের ইন্ট্রাভেনাস ক্যানুলা, তারপরে আমাদের ইনহেলার, তার মিটার ডোজ ইনহেলার, তারপরে সে নেজোগ্যাস্ট্রিক টিউব। তাহলে আমাদের খুব সম্ভবত 5টা, এই 5টা ইনস্ট্রুমেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং মোস্ট প্রবাবলি আপনার এলপি নিডিল এবং বোন মেরো অ্যাসপিরেশন নিডিল থেকেই কমন পড়ে যাবে পরীক্ষায়। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে মিটার ডোজ ইনহেলার। এই 3টা থেকেই কমন পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, অতিরিক্ত 2টা এনজি টিউব এবং হচ্ছে আমাদের আইভি ক্যানুলা। তাহলে মাত্র 5টা ইনস্ট্রুমেন্ট আগে থেকে পড়ে রাখবেন, সহজ। এটা নিয়ে তো পরীক্ষার আগের দিন দৌড়াদৌড়ি করার আসলে কিছু নেই, আগে থেকে প্রিপেয়ার থাকবেন। আর কোয়েশ্চেন এগুলোই রিপিট হবে, 100% কোয়েশ্চেন রিপিট হবে, নতুন কোয়েশ্চেন সাধারণত আসে না। টেকনিক্যাল যদি এক লাইনের একটা কোয়েশ্চেন 0.5 মার্কসের এসেও যায়, এটা খুব সহজে আনসার করতে পারবেন, অত 0.5 মার্কস ছুটে গেলেও কোনো সমস্যা নাই। যার জন্য আপনি এইসব অস্পি পাওয়ার জন্য পরীক্ষার আগের দিন দৌড়াদৌড়ি করবেন না, এটা খুবই বাজে একটা টেন্ডেন্সি। পরীক্ষার আগের দিন অস্পি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা, ইভেন পরীক্ষা চলাকালীন সময়ে এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে অস্পি চালাচালি করা, এগুলো খুবই বাজে টেন্ডেন্সি, এগুলো কাজে লাগে না। অস্পিতে কেউ ফেল করে না, আমার স্টুডেন্ট কোনোদিন কেউ অস্পিতে ফেল করে নাই, এবং আমার জানা মতে ময়মনসিংহ মেডিকেল কলেজের কোনো স্টুডেন্ট কখনোই অস্পিতে ফেল করে না। কেউ থাকলে আমাকে জানাবেন, আমি চিনি না কাউকে এরকম যে কেউ অস্পিতে ফেল করেছে। কাজে এমন সহজ একটা জিনিসকে নিয়ে লুকোচুরি করার কোনো কারণ নেই, যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা, একটা বিকল্প বাজে একটা রাস্তাতে এই পরীক্ষাটা দেওয়া, এটা আমি আশা করব কোনো স্টুডেন্ট দিবেন না। কারণ আজকে যে আলোচনা হয়েছে এতটুক থেকে আপনার অস্পি 100% কমন পড়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা একটু অন্য ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, চিটাগং ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটি বা সবার জানার জন্য ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি জেনে রাখবেন। কারণ বাইপাস করে গেলে জীবনে আর কখনো জানা হয় না, এবং এই জানতে অনেক দেরি হয়ে যায়, এবং আপনাদের এই মানে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে প্রবলেম হয়, চিনতে সমস্যা হয়, এবং একটা ল্যাক অফ কনফিডেন্স থাকে সারা জীবন। তাহলে আমরা আগাই, খুব র্যাপিডলি আগাবো। এখন এটা আমরা সবাই চিনি, এটা একটা নেবুলাইজার মেশিন। তো এই নেবুলাইজারের কোশ্চেনগুলো হচ্ছে, এটা চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে 2018 জুলাইতে। তো আইডেন্টিফাই দি ইনস্ট্রুমেন্ট নেবুলাইজার, রাইট ডাউন 4 লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার এজমা। চিন্তা করেন, আপনি চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন চিন্তা করেন যে লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার এজমা বলে দিয়েছে। আপনারা জানেন যে এটা ডেভিডসনে আছে, যে হোয়াট আর দ্য লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার এজমা, হোয়াট আর দ্য ফিচার্স অফ অনলি সিভিয়ার এজমা, এরকম করে ভাগ করে করে ফিচার্স দেওয়া আছে, লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার এজমা দেওয়া আছে। আর আউটলাইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট সিভিয়ার এজমা, দেখেন পরের কোয়েশ্চেনটা বলছে আউটলাইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট সিভিয়ার এজমা, মানে টোটাল অ্যাকিউট সিভিয়ার এজমা ট্রিটমেন্টগুলোকে 4-5টা পয়েন্টে শুধু আউটলাইন করে দেবেন। তো এটার আনসারগুলো কীভাবে করা যায় খুব শর্টলি বলি। তাহলে এটার আনসার দেখেন, আপনার ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এজমাটা ইম্পর্টেন্ট না? এজমার এই যে আউটলাইন দ্য ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট না আপনার জন্য? এটা তো রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন লাগবে এই আউটলাইন জানা। কাজে একটু ধৈর্য সহকারে শুনেন যে আমরা কোন আউটলাইনে এই ব্রঙ্কিয়াল এজমা ম্যানেজ করি। আরেকটা হচ্ছে 4 লাইফ থ্রেটেনিং ফিচার্স। লাইফ থ্রেটেনিং ফিচার যদি আপনি না জানেন এজমার, তাহলে এজমার পেশেন্টকে কখন আইসিইউতে ট্রান্সফার করা দরকার আপনি কিছুই জানবেন না। এজমার পেশেন্টকে শুধু একটু নেবুলাইজেশন করে রাখলেন, তাই ম্যানেজ হয়ে যাবে, এটা ভাববেন না। আমরা প্রচুর এজমার পেশেন্ট নিজের হাতে ম্যানেজ করেছি, অনেক খারাপ। তো এগুলো সব কিছু স্টেপ ওয়াইজ যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার সাকসেস রেট হবে ভেরি গুড, এক্সিলেন্ট সাকসেস রেট হবে তো এই পেশেন্ট স্টেবল করার ক্ষেত্রে। তো এই জন্য লাইফ থ্রেটেনিং ফিচার্স জানা থাকতে হবে,
এই অ্যাজমার পেশেন্টের। তাহলে চলেন আমরা এটা আলোচনা করি। লাইফ থ্রেটেনিং ফিচার্স আমি বলবো না, যেহেতু বইতে আছে দেখে নেওয়ার সুযোগ আছে, সেজন্য আমি শুধু পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি। যেমন পিইএফ, হ্যাঁ পিএফ আর যদি থাকে এই 33%-এর কম, অক্সিজেন স্যাচুরেশন যদি 92%-এর কম থাকে, এটা তো খুবই এখন সবাই আলোচিত, অক্সিজেন স্যাচুরেশন চিনে গিয়েছে সবাই, তাই না, এই করোনা উপলক্ষে। তো 92% নিচে যদি থাকে, অথবা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি 60 মিলিমিটার অফ মার্কের নিচে থাকে, সাইলেন্ট চেস্ট যদি থাকে, অ্যাজমার পেশেন্ট আপনি রঙ্কাই পাওয়ার কথা, পলিফোনিক রঙ্কাই, তাই না, কিন্তু আপনার চেস্ট হচ্ছে সাইলেন্ট, তো এরকম যদি থাকে, সায়ানোসিস যদি থাকে, হাইপোক্সিয়া থেকে যদি সায়ানোসিস হয়ে যায়, তারপরে রেসপিরেটরি ইফোর্ট একদম নাই পেশেন্টের, হ্যাঁ রেসপিরেশনই নিতে পারছে না, ব্রাডিকার্ডিয়া অথবা কোনো অ্যারিথমিয়া যদি থাকে, হাইপোটেনশন যদি থাকে, পেশেন্ট একজস্টেড যদি থাকে, কমায় থাকে, কনফিউশনে থাকে, এইগুলো হচ্ছে আমাদের লাইফ থ্রেটেনিং অ্যাজমার ফিচার। এগুলো একটু জানা থাকলো আমাদের। এইগুলো জানা থাকলে আপনার যা বুঝতে হবে যে এই পেশেন্টটাকে আইসিইউ সাপোর্ট লাগবে, মেকানিক্যাল ভেন্টিলেশনের সাপোর্ট লাগতে পারে এই পেশেন্টের, এটা হচ্ছে ইম্পর্টেন্স। আর আউটলাইন দ্য ট্রিটমেন্ট, এখন অসপিতে তো আপনার এত সময় নাই যে এত ট্রিটমেন্ট কীভাবে আউটলাইন করবেন, কাজে শুধুমাত্র পয়েন্টগুলো টাচ করে দিবেন যে দিস ইজ দ্য আউটলাইন। যেমন আপনি অক্সিজেন ইনহেলেশন দিলেন, অক্সিজেন ইনহেলেশন কিন্তু সকল ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন ইনহেলেশন আমরা দিই, এক্সেপ্ট হচ্ছে সিওপিডি, এই জিনিসটা মনে রাখবেন আপনারা। আমরা অক্সিজেন ইনহেলেশনের যতগুলো ইন্ডিকেশন আমরা জানি, যত ধরনের ইন্ডিকেশনস অফ অক্সিজেন ইনহেলেশন, এর ভিতরে প্রায় সবগুলোই হচ্ছে আমাদের হাই ফ্লো অক্সিজেন। এবং হাই ফ্লো কাকে বলে, হাই কনসেন্ট্রেশন কাকে বলে, এগুলো ভাইবার জন্য লাগবে, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। সাধারণত 6 থেকে 10 লিটার পার মিনিট যদি আমরা দিই, এগুলোকে হাই ফ্লো অক্সিজেন বলে। আর হাই কনসেন্ট্রেশন বলি আমরা 40 to 60% অক্সিজেন। আর লো ফ্লো অক্সিজেন আমরা বলি 1 to 2 লিটার পার মিনিট। আর লো কনসেন্ট্রেশন বলি আমরা 24 to 28% অক্সিজেনকে। তাহলে এই আমরা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিব, এটা একটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তারপরে শুধুমাত্র সিওপিডিতে আমরা লো ফ্লো লো কনসেন্ট্রেশন অক্সিজেন দিই। কেন দিই সেটার আনসার আপনারা সবাই জানেন, বা না জানলে জেনে নিতে হবে, এটা পরীক্ষার খুবই কমন একটা কোয়েশ্চেন, যে হোয়াই লো ফ্লো লো কনসেন্ট্রেশন অক্সিজেন ইজ গিভেন ইন সিওপিডি। তারপরে আমরা দিব ইনহেলড, আমরা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর নেবুলাইজেশন করব, হ্যাঁ ব্রঙ্কোডাইলেটর নেবুলাইজেশন করব, যেমন আমরা সালবিউটামল আছে, ইপ্রাট্রোপিয়াম, এগুলো নেবুলাইজেশন করব। এখানে একটা কথা বলে রাখি, অ্যাজমাতে সালবিউটামল ইজ মোর ইফেক্টিভ, মানে বিটা টু অ্যাগনিস্ট ইজ মোর ইফেক্টিভ, কারণ এখানে স্মলার এয়ারওয়েগুলো বেশি ইনভলভ থাকে, এই জন্য বিটা টু অ্যাগনিস্ট স্মলার এয়ারওয়েকে ডাইলেট করে বেশি। আর সিওপিডিতে ইপ্রাট্রোপিয়াম ইজ মোর ইফেক্টিভ, এই জন্য সিওপিডিতে একটা ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে হলে আপনাকে ইপ্রাট্রোপিয়াম ইউজ করতে হবে। এটা দেশে অনেকেই ভুল করে যে সিওপিডির পেশেন্টকেও সালবিউটামল দিয়ে শুরু করে, কিছু হয়তো ইফেক্ট পাওয়া যায়, কিন্তু মানে ভালো ইফেক্ট পাওয়া যায় না। সিওপিডিতে লার্জার এয়ারওয়েকে ডাইলেট করার প্রয়োজন হয়, যার জন্য অ্যান্টিকোলিনার্জিক দিতে হয়, যেমন ইপ্রাট্রোপিয়াম অথবা টায়াট্রোপিয়াম। তাহলে আমরা আরেকটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট হচ্ছে আমরা দিলাম ব্রঙ্কোডাইলেটরস। আরেকটা প্রিন্সিপাল হচ্ছে স্টেরয়েড দিতে হবে। আমরা জানি অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা সিওপিডি যাই বলি, আমরা একটা রেস্কিউ স্টেরয়েড থেরাপি দিই, সিস্টেমিক স্টেরয়েড অবশ্যই, ইনহেলড না, সিস্টেমিক, ইনজেক্টেবল ফর্মে অথবা ওরাল ফর্মে। তারপরে আর প্রিন্সিপালের, তাহলে এইগুলো হচ্ছে মেইন প্রিন্সিপাল। আপনার অক্সিজেন দিতে হবে, ব্রঙ্কোডাইলেটর নেবুলাইজেশন করতে হবে, সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। আর পাশাপাশি এই পেশেন্টকে আমাদের যদি কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে ওইগুলো ম্যানেজ করতে হবে। যদি ডিহাইড্রেশন হয়ে যায়, বেশি শ্বাসকষ্ট হতে হতে, তাহলে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, এইগুলো আর মনিটরিং করতে হবে। এগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। নেক্সট আমরা দেখি আরেকটা কি, এখন সব ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট, এই যে দেখেন কত চমৎকার একটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে একটা অপথেলমোস্কোপ, চিটং ইউনিভার্সিটিতে কিন্তু এসেছে, হ্যাঁ যারা চিটংয়ের স্টুডেন্ট তারা মনোযোগ দিয়ে দেখেন। ইভেন সিলেট রাজশাহী ইউনিভার্সিটিতেও আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে আজ পর্যন্ত আসে নাই কখনো। তাহলে এটা হচ্ছে অপথেলমোস্কোপ। আচ্ছা, এই যে আমরা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি ভাগ করে বলছি, এটা কিন্তু জানার ইম্পর্টেন্স আছে। কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট? স্পেশালি যারা টিচার, ক্লাস নেন ওয়ার্ডে, তাদের জন্য ইম্পর্টেন্ট। যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে একটা স্টুডেন্টকে আপনারা শেখান, তখন সব ইনস্ট্রুমেন্ট শেখাবেন, কোনটা ভার্সিটিতে আসবে না আসবে এটা তাকানোর কোনো প্রয়োজন নেই। পসিবল সব ধরনের ইনস্ট্রুমেন্ট কমনলি আমরা যেগুলো ইউজ করি সবগুলোকে স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করবেন। কিন্তু যখন পরীক্ষা কাছে চলে আসবে, ফাইনাল প্রফ নকিং এট দ্য ডোর, তখন আপনি শুধুমাত্র ভার্সিটিতে যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। যেমন ঢাকা ইউনিভার্সিটির জন্য যে 5টা বলেছি, এর বাইরে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন পর্যন্ত আসে নাই। যদি নতুন আসে তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব।
তো চিটাগং ইউনিভার্সিটিতে দেখেন অফথেলমোস্কোপ চলে এসেছে। তো অফথেলমোস্কোপে বলেছে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন ইটস 2 uses, মেনশন 3 symptoms and 3 signs of raised ICP। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এটা তো জানতেই হবে, তাই না? এটাও প্র্যাকটিক্যালি জানতে হয়, রিটেনের জন্য জানতে হয়, ভাইবার জন্য জানতে হয়। তাহলে এই অফথেলমোস্কোপ ইউজ কি? ইউজের ভিতরে কিন্তু ডিজিজ বললে হবে না, ডিজিজ বলতে হবে যদি মানে ইন্ডিকেশন বলে যে রাইট 4 ইন্ডিকেশনস, তাহলে আপনি কিছু ডিজিজের নাম বলে দেবেন, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, পেপিলিডিমা, অপটিক অ্যাট্রফি, তাই না, রেটিনাল হিমোরেজ, এরকম অনেক কিছু আছে, অনেক কিছু, মানে এই রেটিনার ডিজিজ যা বলবেন সব কিছু অফথেলমোস্কোপি ইন্ডিকেশনসে বলতে পারবেন। বাট বলেছি ইউজ, অ্যাকচুয়ালি ইউজ বলতে হচ্ছে আমাদের দুইটা মেইন ইউজ এই অফথেলমোস্কোপ ইউজের। সেটা হচ্ছে যে ফান্ডাস, টু এক্সামিন দ্য ফান্ডাস অফ দ্য আই, এই ফান্ডাস অফ দ্য আইকে এক্সামিন করা, এবং টু এক্সামিন দ্য অপটিক্যাল মিডিয়া অফ দ্য আই, অপটিক্যাল মিডিয়া এক্সামিন করা, এই দুইটা আসলে হচ্ছে তার ইউজ। আচ্ছা, 3 symptoms and 3 signs of raised ICP, raised intracranial pressure, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো raised ICPর 3 symptoms আমরা সবাই জানি, হেডেক থাকে, ভমিটিং হয়, আর মেবি ইম্পেয়ার্ড কনসাসনেস থাকতে পারে, অথবা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটও থাকতে পারে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সিমটমস। তারপরে সাইন্স হচ্ছে ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড হচ্ছে পেপিলিডিমা। মানে মোস্ট প্রবলি আমার যতদূর মনে পড়ে এটাকে বলা হয় কুশিং ট্রায়াড, কুশিং ট্রায়াড অফ দ্য, কুশিংয়ের নামে কিন্তু অনেক কিছু আছে, কুশিং সিনড্রোম, তারপরে কুশিং আলসার, তারপরে কুশিং ডিজিজ, তারপরে কুশিং ট্রায়াড, এখানে হচ্ছে কুশিং ট্রায়াড। তো এই কুশিং ট্রায়াড হচ্ছে ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড পেপিলিডিমা। ব্রাডিকার্ডিয়া পাবেন আপনি, পালস রেট কম পাবেন, এই জন্য বারবার ইন্টারাপ্ট হচ্ছে। তাহলে ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড হচ্ছে পেপিলিডিমা, এই জিনিসগুলো থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজড আইসিপির আমাদের 3 সাইন্স। তাহলে এই ইনস্ট্রুমেন্টটাও শেষ, আমরা খুব র্যাপিডলি শেষ করব, ধৈর্য হারা হবেন না। এই দেখুন একটা চমৎকার ইনস্ট্রুমেন্ট এসেছে চিটাগং ইউনিভার্সিটিতে, অন্য ইউনিভার্সিটিতে আসে না সাধারণত। এটার নাম হচ্ছে ওয়েইং মেশিন, ওয়েট, নট দ্য ওয়েট মেশিন, ওয়েইং মেশিন, ওয়েইং মেশিন, যে মেশিন দিয়ে ওয়েট নেওয়া হয়। যেমন আমরা অনেক সময় বিপি মেশিন বলি, বিপি মেশিন না, এটা আমাদের টার্ম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। আর ওয়েইং মেশিন, এটা ওয়েট মেশিন না, ওয়েইং মেশিন বলি আমরা। তো এখানে কোশ্চেন এসেছে আইডেন্টিফাই দিস ইনস্ট্রুমেন্ট, মেনশন দ্য ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ বিএমআই। দেখেন এটা কিন্তু আপনাদের ভাইবার জন্য লাগবে, এবং রিটেনে অনেক সময় আসে। বিএমআই একটা শর্ট নোট আসলো, তখন তো আমাদের জানতে হবে যে হাউ টু ক্যালকুলেট দ্য বিএমআই অফ এ পারসন। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দিস ইনস্ট্রুমেন্ট, আমি বললাম যে দিস ইজ এ ওয়েইং মেশিন। মেনশন দ্য ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ বিএমআই, আপনারা সবাই জানেন বিএমআই ইকুয়াল টু ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন স্কোয়ার্ড মিটার। আমরা বলি কি মিটার স্কোয়ার না, স্কোয়ার্ড মিটার। তাহলে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন স্কোয়ার্ড মিটার, এটা হচ্ছে আমাদের বিএমআই ক্যালকুলেশনের ইকুয়েশন। তারপরে বলেছে মেনশন WHO ক্লাসিফিকেশন অফ রেঞ্জেস অফ বিএমআই, এটা আপনারা সবাই জানেন, কাকে মরবিড 40-র উপরে হলে মরবিড ওবেসিটি, এটা ইন্টারন্যাশনাল যেটা ওইটা, আমাদের এশিয়ানদের জন্য যেটা ওইটা না। তাহলে এই 40-র উপরে মরবিড ওবেসিটি, 30 to 40 হচ্ছে ওবেসিটি, 25 to 30 হচ্ছে ওভারওয়েট, 25-এর নিচে হচ্ছে নর্মাল, এই তারপরে 70-এর নিচে হচ্ছে আন্ডারওয়েট। এইটা হচ্ছে আমাদের নর্মাল এই WHO ক্লাসিফিকেশন অফ দ্য রেঞ্জেস অফ দ্য বিএমআই। তারপরে মেনশন 3 এন্ডোক্রাইন কজেস অফ ওবেসিটি। উই অল নো যে হোয়াট আর দ্য এন্ডোক্রাইন। ওবেসিটি কিন্তু একটা দারুণ পছন্দের টপিক স্যারদের ভাইভাতে, মনে রাখবেন, ভাইবার জন্য খুবই পছন্দের টপিক। এই ওবেসিটির কারণ জিজ্ঞেস করে স্যাররা, এবং ওবেসিটির জন্য কি কি কমপ্লিকেশন হয়, এবং এই ওবেসিটিকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। পোস্ট গ্রাজুয়েশন কোশ্চেনের জন্য পরীক্ষাতেও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ওবেসিটির ড্রাগ ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য ওবেসিটি, এবং এই ড্রাগগুলোর মেকানিজম অফ অ্যাকশন, অরলিস্টেট, সিবুট্রামিন, এগুলো। এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য এত প্রয়োজন নাই, বাট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই ওবেসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের এই রেঞ্জ অফ বিএমআই ক্লাসিফিকেশন এটা জিজ্ঞেস করবে, ওবেসিটির কিছু কারণ জিজ্ঞেস করবে, ওবেসিটির কিছু কমপ্লিকেশন জিজ্ঞেস করবে। এই কমপ্লিকেশনে সবাই মুখ ফুটে শুধু হাইপারটেনশন, ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো বলতে থাকি, এগুলো তো অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। বাট
মেকানিক্যাল কমপ্লিকেশনস অফ ওবেসিটি, এটা স্যাররা বেশি শুনতে চায় যে কি কি মেকানিক্যাল কমপ্লিকেশন হয় ওবেসিটির জন্য। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে 3 এন্ডোক্রাইন কজেস অফ ওবেসিটি। 3 এন্ডোক্রাইন কজেস হচ্ছে কুশিং সিনড্রোম, আমরা জানি কুশিং সিনড্রোমে ওবেসিটি হয়, হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন ওবেসিটি হয়, ইনসুলিন সিক্রেটিং যদি কোনো টিউমার থাকে ইনসুলিনোমা, এগুলোতে ওবেসিটি হয়। আর 4 কমপ্লিকেশনস অফ ওবেসিটি আমরা জানি হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডেমিয়া, অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস একটা মেকানিক্যাল কমপ্লিকেশন। তারপরে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, মানে লিভারে, এগুলো অর্গান ওয়াইজ কমপ্লিকেশন ভাগ করা আছে, একটু বই থেকে কেউ দেখে নেবেন, ভালো হবে। আচ্ছা, নেক্সট দেখেন আরও একটা চমৎকার ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল হ্যামার। ক্লিনিক্যাল হ্যামার, এটা শুধু হ্যামার না, ক্লিনিক্যাল হ্যামার। ক্লিনিক্যাল হ্যামার থেকে কোয়েশ্চেন এসেছে, দেখেন আইডেন্টিফাই, কতবার এসেছে দেখেন চিটাগং ইউনিভার্সিটির জন্য 2014 জুলাই, 15 জুলাই, 17 জুলাই, এর ভিতরে আরও চলে এসেছে। হ্যাঁ, তাহলে এটা প্রথম কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেনশন ইটস ইউজেস। আইডেন্টিফিকেশন এবং ইউজেস, রাইট ডাউন দ্য রুট ভ্যালুজ অফ ট্রাইসেপস, নি, অ্যাঙ্কেল জার্কস অ্যান্ড প্লান্টারেস। এই রুট ভ্যালু কিন্তু আমাদের ভাইবার জন্যও জানতে হবে, এমবিবিএস ভাইবার জন্যও জানতে হবে, পোস্ট গ্রাজুয়েট ভাইবার জন্যও জানতে হবে, মানে শর্ট কেজের জন্য জানতে হবে। মেনশন 2 কজেস অফ আপার অ্যান্ড 2 অফ লোয়ার মোটর নিউরন লেশনস। দেখেন কত সহজ কোয়েশ্চেন, কিন্তু এটা চর্চা না করলে তো আর সহজ হবে না। তো এই জন্য ফার্স্ট হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ দিস ইনস্ট্রুমেন্ট। আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের এটা একটা ক্লিনিক্যাল হ্যামার। আর ইউজ, এটার ইউজ একটাই ইউজ, এটা হচ্ছে টু এক্সামিন টেন্ডন রিফ্লেক্সেস। আমাদের যে ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো আছে, যেমন আমরা জার্কগুলো আর কি, যেমন লোয়ার লিম্বে দেখি নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, আপার লিম্বে দেখি আমরা ট্রাইসেপস, বাইসেপস, সুপাইনেটর, এইসব জার্কগুলো দেখার জন্য আমরা এটা ইউজ করি। তাহলে টু এক্সামিন দ্য টেন্ডন রিফ্লেক্সেস। আর রুট ভ্যালুজ আপনারা সবাই জানেন, রুট ভ্যালুজ যেমন এখানে যেগুলো চেয়েছে সেগুলো হচ্ছে নিজার, তাই না? নিজার সবাই জানেন, নাম্বার 3-4 নিজার। এগুলো কিভাবে মনে রাখা যায়, চমৎকার টেকনিক আছে, কিন্তু এই প্রেজেন্টেশনে বলা যাবে না, মানে সরাসরি ক্লাসে এগুলো দেখানো যায়, বলা যায়। তো নাম্বার 3-4 হচ্ছে নিজার, অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে সেক্টর 1, পিছনের দিকে সেক্টর 1। প্লান্টার রেসপন্সের রুট ভ্যালু জানতে চেয়েছে, এটা নাম্বার 5 এবং সেক্টর 1 দুইটা মিলে হচ্ছে প্লান্টার রেসপন্স। আর ট্রাইসেপস জার্ক হচ্ছে সার্ভাইকেল 6 এবং 7। এই সারা শরীরের ডার্মাটোমের সাথে এই জার্কগুলোরও, ডার্মাটোম যেরকম সেন্সরি, এগুলোর সাথে জার্কগুলোও খুব সহজে মনে রাখা যায়, একটু মানে কেয়ারফুল হলে। খুবই ভেরি সিম্পল, মানে সারা শরীরের ডার্মাটোম আপনার হয়তো বা 5 সেকেন্ড লাগবে শিখতে, যে কিভাবে এই ডার্মাটোম পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, একদম সহজ। তো এটা কোনো একদিন ছবি দেখাবো না আমি, সহজেই কীভাবে পায়ের ডার্মাটোমগুলো কোনটা নাম্বার 1, 2, 3, 4, 5, সেক্টর 1, 2 কীভাবে হয়ে গেলো, এই হাতের মধ্যে সার্ভাইকেল 5, 6, 7, 8, থোরাসিক 1 কীভাবে হলো, চেস্টের ভিতরে আছে থোরাসিক 1, 2, 3, 4, তারপরে থোরাসিক 7 কোথায় হয়ে গেলো, থোরাসিক 10 কোথায় হয়ে গেলো। এভাবে খুব ইজিলি আপনার এই ডার্মাটোমগুলো মনে রাখা যায়, এবং এই ডার্মাটোম মনে থাকলে এই জার্কগুলো সহজে মনে রাখা যায়, কারণ ডার্মাটোমগুলো যেদিক দিয়ে যায় ওই জার্কগুলো ওইখানেই থাকে। তাহলে এই রুট ভ্যালুজ অফ দ্য জার্ক আমরা জানলাম। আর 2 কজেস অফ আপার মোটর নিউরন লেশন। আপার মোটর নিউরন লেশন কোথায় হবে? ব্রেইনে। ব্রেইন এবং স্পাইনাল কর্ড, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডে যদি লেশন হয় তাহলে আমরা আপার মোটর নিউরন লেশন পাবো। মানে পিরামিডাল ট্রাক্টের যদি লেশন হয়, যেমন ব্রেইনে কিন্তু লোয়ার মোটর নিউরনও আছে না, যে আমাদের ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াসগুলো যেখানে থাকে সেখানে তো লোয়ার মোটর নিউরন অলরেডি শুরু হয়ে যায়, তাই না? তো নিউক্লিয়াসে যদি হয় তাহলে লোয়ার মোটর নিউরন লেশন হবে, আর যদি পিরামিডাল ট্রাক্টে হয় তাহলে হবে আমাদের আপার মোটর নিউরন লেশন। আবার স্পাইনাল কর্ডেও পিরামিডাল ট্রাক্টও আছে, আবার স্পাইনাল কর্ডের সব সেগমেন্টেই আবার লোয়ার মোটর নিউরনও স্টার্ট হয়েছে, তাই না? তো এই পিরামিডাল ট্রাক্ট যখন এফেক্টেড হবে তখন আপার মোটর নিউরন লেশন, পিরামিডাল ট্রাক্ট যখন এফেক্টেড হবে না তখন হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে আমরা 2 কজেস অফ আপার মোটর নিউরন লেশন, একটা আমরা স্ট্রোক বলে দিতে পারি, আইদার হিমোরেজিক অথবা ইসকেমিক। তারপরে আমরা স্পাইনাল কর্ড কম্প্রেশন বলে দিতে পারি। হ্যাঁ, তো এটা বলে দিতে পারি আপার মোটর নিউরন লেশনের কারণ। আর 2 কজেস অফ লোয়ার মোটর নিউরন লেশন, এটা অ্যাবসলিউটলি ইনভলভ দ্য লোয়ার মোটর নিউরন, যেমন জিবিএসএ হয়, গুডেনবারি সিনড্রোম, জিবিএসএ হয়। তারপর পেরিফেরাল নিউরোপ্যাথিতে হয়,
এটা হচ্ছে 2 কজেস অফ লোয়ার মোটর নিউরোলেশন। হ্যাঁ, এটা ইনস্ট্রুমেন্ট পার্টেরই আলোচনা, যে এইটা কোয়েশ্চেন অফ দ্য ইনস্ট্রুমেন্ট 2 কজেস অফ আপার মোটর নিউরোলেশন এন্ড 2 কজেস অফ লোয়ার মোটর নিউরোলেশন। এটা হচ্ছে এই আমাদের চিটাগং ইউনিভার্সিটির কোয়েশ্চেন। এই যে এই কোয়েশ্চেনটা ছিল এটা, যে সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন ইটস ইউজেস, রাইট ডাউন দ্য রুট ভ্যালুজ অফ ট্রাইসেপস, নি, অ্যাঙ্কেল জার্ক এন্ড হচ্ছে প্লান্টার রেসপন্স, আর মেনশন 2 কজেস অফ আপার এন্ড 2 অফ লোয়ার মোটর নিউরন লেশনস। তাহলে এটা এই যাদের ধৈর্য নাই তাদেরকে একটু ধৈর্য বাড়ানোর জন্য মানে রিকোয়েস্ট করছি আর কি, এটা আপনার ভালোর জন্যই। এসব ক্লাস নিয়ে তো আমাদের আসলে কোনো লাভ নাই, আপনাদেরই লাভ। আর যারা ধৈর্য হারা হয়ে যাবেন তারা দিন দিন শুধু পিছাতেই থাকবেন। মেডিকেল সায়েন্সে দৌড়ে টিকে থাকতে হলে প্রচণ্ড মানসিক শক্তির আপনার অধিকারী হতে হবে। নেক্সট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা। এই ইনস্ট্রুমেন্টটা আমাদের খুবই কাজে লাগে। এটাও চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে। এটা একটা গ্লুকোমিটার, তাই না? গ্লুকোমিটার কীভাবে ইউজ করতে হয় সবাই কিন্তু শিখে রাখবেন। আপনার ফ্যামিলিতে আপনার মা বাবার ভাই বোনের জন্য লাগবে গ্লুকোমিটার। আপনার ওয়ার্ডের ইমার্জেন্সি ম্যানেজমেন্টে একটা গ্লুকোমিটার হাতে থাকলে সেটা যেন ইউজ করা যায়, আর পরীক্ষার জন্য তো লাগবেই। তো এই গ্লুকোমিটারে বলেছে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেনশন ইটস ইউজ, রাইট ডাউন দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস। ওই যে আমরা বলছিলাম যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হোয়াট আর দ্য গ্রুপস অফ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস, তারপরে মেনশন 3 অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। দেখেন এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ভাইবা অনেকটা কভার করতে পারবেন। এই জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনার ভার্সিটিতে আসুক বা না আসুক জিনিসগুলো তো আপনার জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের এই গ্লুকোমিটার। তো গ্লুকোমিটারের কোশ্চেনগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন হচ্ছে গ্লুকোমিটার, আর ইউজ হচ্ছে টু মেজার দ্য ব্লাড সুগার লেভেল, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস আমরা সবাই জানি, বই থেকে দেখে নিব। গ্রুপস অফ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস আমরা সবাই জানি, কিছু ওল্ডার গ্রুপস আছে, কিছু নিউয়ার গ্রুপস আছে। অস্পিতে ক্লাসিফিকেশন করার দরকার নাই, আমরা মোটামুটি লিখলেই হবে। যেমন সালফোনিল ইউরিয়াস একটা গ্রুপ, ম্যাগলিটিনাইটস একটা গ্রুপ, বাইগুয়ানাইটস একটা গ্রুপ, তারপরে থায়াজোলিডিন্ডিয়ন্স একটা গ্রুপ, তারপরে আলফা 1 গ্লুকোসাইডেজ ইনহিবিটরস একটা গ্রুপ। আর নিউয়ার গ্রুপসের ভিতরে যেমন ইনক্রেটিন মাইমেটিক্সের ভিতরে GLP-1 অ্যাগনিস্ট এবং DPP-4 ইনহিবিটর। আর আরেকটা নিউয়ার হচ্ছে SGLT2 ইনহিবিটর। এগুলো আমরা সবাই জানি, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। তো ইনক্রেটিন মাইমেটিক্সের ভিতরে GLP-1 অ্যাগনিস্টটা আবার কিন্তু ইনজেক্টেবল, এটা একটু মনে রাখতে হবে। আর এখানে আবার বলেছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এটা আরেকটা সমস্যা। এখানে আবার সব ড্রাগ হাইপোগ্লাইসেমিয়াও করে না। ইউগ্লাইসেমিক যেমন ম্যাটফরমিন ইউগ্লাইসেমিক, আমাদের এই যে তারপরে ইনক্রেটিন মাইমেটিক্স, এগুলো সাধারণত ইউগ্লাইসেমিক। তো যাই থাকুক, এত আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এই গ্রুপস অফ ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলোর নাম লিখলেই হবে অস্পিতে, এটা স্যারের নাম্বার দিয়ে দিবে আপনাদের। আর 3 অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস আমরা সবাই জানি, হাইপোগ্লাইসেমিক কমা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। এই তিনটা হচ্ছে আমাদের 3 অ্যাকিউট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। দেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্য সহকারে শুনেন। দেন এটা হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্ট, এটাকে বলি আমরা স্ফিগমোম্যানোমিটার, নট দ্য ব্লাড প্রেশার মেশিন। এটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। তো স্ফিগমোম্যানোমিটারের কোশ্চেন এসেছে যে এটা চিটাগং ইউনিভার্সিটি, দেখেন 2014, 15, 16 এরপরেও এসেছে, বাকি সনগুলো আমার কাছে নাই। তো এটা হচ্ছে আপনার কোশ্চেনগুলো হচ্ছে মেনশন দ্য নেম অ্যান্ড পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন ডিফারেন্ট গ্রেডস অফ হাইপারটেনশন। দেখেন সবার জন্য ইম্পর্টেন্ট, আপনার হাইপারটেনশনের গ্রেডিং ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আপনার MBBS রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য টার্গেট অর্গান ফাইন্ডিংস ইন আনকন্ট্রোলড হাইপারটেনশনস। দেখেন কত চমৎকার কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন। টার্গেট অর্গান ফাইন্ডিংস। আর নেম 4 ইম্পর্টেন্ট গ্রুপস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। তার মানে এই হসপিটাল দেখেন আপনার হাইপারটেনশনের নলেজকে শার্প করার জন্য খুব ইম্পর্টেন্ট এই হসপিটাল। আমি একটু ডিসকাস করি, হাইপারটেনশনের নলেজকে শার্প করার জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনার এই হসপিটাল। তাহলে এটার নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। আর এটার পার্টস কিন্তু অনেক। এটা একটা বলি কাফ, এই যে আমরা যে কাফটা বাঁধি সেটাকে বলি কাফের ভিতরে আবার ব্লাডার থাকে, তারপরে এই যে মিটারটা থাকে, এই মিটারটার নাম হচ্ছে অ্যানেরয়েড মিটার। তার মানে কাফ, ব্লাডার, অ্যানেরয়েড মিটার।
তারপরে আবার একটা এই যে কানেক্টিং টিউব থাকে, কানেক্টিং টিউব, তারপরে একটা বাল্ব থাকে, বাল্বের সাথে রেগুলেটর থাকে, সেখানে আবার এয়ার বাল্ব থাকে। তো আমি আপনাকে দেখাচ্ছি ইনস্ট্রুমেন্টের ছবিটার ভিতরে আসলে দেখিয়ে দিচ্ছি আসলে কোনটা কি। একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কাফ, যে জিনিসটা আমরা আর্মের মধ্যে বাঁধি সেটা হচ্ছে কাফ, কাফের ভিতরে থাকে ব্লাডার। আর এটা যে লম্বা, এটা হচ্ছে কানেক্টিং টিউব, এটাও একটা কানেক্টিং টিউব, ওইটাও একটা কানেক্টিং টিউব। এই কানেক্টিং টিউব, এই যে মিটারটা, এটাকে বলা হয় এনারয়েড মিটার। আর এই কানেক্টিং টিউব এটা 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 আবার থাকে, এটার ভিতরে এটার মধ্যে একটা রেগুলেটর থাকে এবং একটা ভাল্ব থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের পার্টস অফ, এই যে পার্টস অফ আমাদের স্ফিগমোম্যানোমিটার। আর গ্রেড অফ হাইপারটেনশন আপনারা জানেন, গ্রেড 1, 2, 3 এবং আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের দুইটা গ্রেড, গ্রেড 1 এবং 2। এটা বই থেকে দেখে নেবেন। টার্গেট অর্গান ফাইন্ডিংস ইন আনকন্ট্রোলড হাইপারটেনশন। টার্গেট অর্গান কী কী ড্যামেজ হয়, কী কী ম্যানিফেস্টেশন নিয়ে আসে। যেমন আপনি একটা চিন্তা করবেন যে ব্রেইনে কী ম্যানিফেস্টেশন হাইপারটেনশনের জন্য। ব্রেইনে স্ট্রোক হয়, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়। ব্রেনের পরে আপনি আই মনে রাখতে পারেন, রেটিনাতে হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আপনারা সবাই জানেন দেয়ার আর 4 গ্রেডস অফ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সেটা শিখে নেবেন। পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট রেটিনোপ্যাথি এবং অপথ্যালমোস্কোপি থাকে, শর্ট কেস পারতে হবে। তারপরে আমাদের হার্ট যদি বলেন, হার্টে টার্গেট অর্গান ড্যামেজ হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, ইভেন হার্ট ফেলোর হতে পারে, আবার ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে। কিডনিতে সিকেটি হয়, আর্লি স্টেজে প্রোটিনিউরিয়া হয়। These are the target organ findings in the hypertension. আর 4 important groups of antihypertensive drug, ABCD মনে রাখবেন, 4 important groups। এতে angiotensin receptor blocker, ACE inhibitor, তারপরে বিতে বিটা ব্লকার, সিতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিতে ডায়োরেটিক্স। তারপরে আরও গ্রুপ তো আপনি জানেনই, সব গ্রুপ জানেন। এখান থেকে শুধুমাত্র 4টা গ্রুপস অফ ড্রাগসের নাম লিখে দেবেন অস্পিতে। আমরা একদম শেষের দিকে, এই যে আরেকটা, এটা খুব কাজে লাগছে এখন আজকালকার দিনে, খুবই ইউজফুল এই কোভিড-19 সিচুয়েশনে। এটাকে বলা হয় পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার দিয়ে আমরা শুধুমাত্র পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন আমরা জানতে পারি। এটা হচ্ছে পালস অক্সিমিটার। কোয়েশ্চেনগুলো হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন ইটস ইউজ, ডিফাইন রেসপিরেটরি ফেইলর, আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি ফেইলর। দেখেন এই কোয়েশ্চেন আমাকে এফসিপিএসএ করেছিল ভাইভাতে, যে হোয়াট ইজ রেসপিরেটরি ফেইলর। তারপরে বলেছিল হোয়াট আর দ্য টাইপস অফ রেসপিরেটরি ফেইলর। তারপরে এখান থেকে 3-4টা কোয়েশ্চেন করেছিল আমাকে। তাহলে এটা দেখেন এমবিবিএস এর কোয়েশ্চেন এফসিপিএসএ করে, কত সহজ। তাহলে এটা একটু আমরা আলোচনা করি। আমরা প্রায় শেষ, আর তেমন নাই, আর 2-1টা হয়তো থাকতে পারে। তাহলে এই পালস অক্সিমিটারে আমাদের এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে পালস অক্সিমিটার। এটার ইউজ হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং করা এবং পালস মনিটরিং করা, এই দুটো হচ্ছে তার ইউজ। আর রেসপিরেটরি ফেলোরের ডেফিনিশন হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দ্য আর্টেরিয়াল আইদার or both the arterial oxygen or carbon dioxide concentration cannot be maintained। তাহলে যদি আমাদের অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মেনটেন করতে না পারি, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ফেলোর। শুধু যদি অক্সিজেন কনসেন্ট্রেশন মেনটেন না হয়, তার নাম হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলোর। আর বোথ হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া যদি থাকে, এটাকে বলে আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলোর। তো ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি ফেলোর অ্যাজ লাইক এজ ব্রঙ্কিয়াল অ্যাজমার ম্যানেজমেন্ট মনে রাখলেই হয়। অক্সিজেন থেরাপি, মেনটেন্স অফ দ্য এয়ারওয়ে, অক্সিজেন থেরাপি, অনেক সময় ব্রঙ্কোডাইলেটর নেবুলাইজেশন লাগে। এইগুলো হচ্ছে আপনার অক্সিজেন এই যে ম্যানেজমেন্ট অফ দ্য রেসপিরেটরি ফেলোর আর ট্রিটমেন্ট অফ দ্য কজ। আচ্ছা, লাস্ট ইনস্ট্রুমেন্ট আমার শেষ। লাস্ট ইনস্ট্রুমেন্ট দেখেন, এটাও এসেছে চিটাগং ইউনিভার্সিটিতে। তাহলে চিটাগং ইউনিভার্সিটি কতটা কঠিন এই অসপি, মানে প্রথম 4-5টা তো লাগবেই তাদের, এর পরেরগুলো আসলে একবার এক একটা আসছে। মানে তাদের যদি 5 বছর চিন্তা করেন, 5 বছরের ভিতরে অসপি রিপিট হয় না। আর ঢাকা ইউনিভার্সিটিতে 2 বছরের অসপি পড়লে রিপিট হয়। তাহলে ওদের অসপির লোডটা অনেক বেশি চিটাগং ইউনিভার্সিটিতে। তাহলে এটা হচ্ছে একটা টাং ডিপ্রেসর। এটার কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন 2 ইম্পর্টেন্ট ইউজেস, নেম 4 কজেস অফ সোর থ্রোট, নেম 3 কজেস অফ ম্যাক্রোগ্লোসিয়া। দেখেন কতটুকু কঠিন, কিন্তু হঠাৎ করে ম্যাক্রোগ্লোসিয়ার 4টা কারণ কিন্তু মাথায় আসে না। সোর থ্রোটের 4টা কারণ কিন্তু ওইভাবে সাজিয়ে লেখা যায় না হঠাৎ করে। তো এটা চিটাগং ইউনিভার্সিটির স্যাররা আর একটু
সদয় হলে ভালো হয়, অথবা এইভাবে হয়তোবা ভালো কোয়ালিটি মেনটেন হচ্ছে। আমার বিশ্বাস যে যদি স্টুডেন্টদের সিলেবাসটাকে একটু বড় করে দেওয়া হয়, কিন্তু কোশ্চেন যদি ছোট করে দেওয়া হয়, তাহলে স্টুডেন্টদের পড়ার পরিধিটা অনেক বেড়ে যায়। তাহলে টাং ডিপ্রেসরের হচ্ছে টু ইম্পর্টেন্ট ইউজেস। এটা ইউজ তো সহজ, টু এক্সামিন দ্য থ্রোট, সফট প্লেট। তারপরে এই টাং ডিপ্রেসরকে ইউজ করে অনেক সময় আমরা গ্যাগ রিফ্লেক্স দেখি। এটা এখন দেখা হয় না এত ক্লিনিক্যালি, কিন্তু পরীক্ষায় বলার জন্য বা লেখার জন্য জানতে হয় যে গ্যাগ রিফ্লেক্স দেখা হয়। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা যায় এটা টাং ডিপ্রেসর ইউজ করে। তারপরে ওরোফেরিংসে যদি কোনো টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিতে হয়, হ্যাঁ, তখন এই টাং ডিপ্রেসর ইউজ করা যায়। 4 কজেস অফ সোর থ্রোট, বিভিন্ন ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন একটা কজ, ভাইরাল ইনফেকশন একটা কজ, তারপরে ফাঙ্গাল ইনফেকশন একটা কজ, যদি কার্সিনোমা হয় ওরোফেরিংসে, এগুলো হচ্ছে একটা সোর থ্রোটের কারণ। তারপরে ম্যাক্রোগ্লোসিয়ার কারণ, এটা খুব ইম্পর্টেন্ট, লার্জ টাং, বড় একটা টাং। আপনারা জানেন ডাউন সিনড্রোমে হয় ম্যাক্রোগ্লোসিয়া। তারপরে অ্যাক্রোমেগালিতে হয়। অ্যাক্রোমেগালির কিন্তু প্রচুর পেশেন্ট আছে। যখন আস্তে আস্তে আপনার দেখতে দেখতে মনে হবে যে না আসলেই তো সত্যি অনেক পেশেন্ট, এমনি মনে হয় যে না অ্যাক্রোমেগালির পেশেন্ট নাই, কিন্তু আসলে প্রচুর পেশেন্ট পাওয়া যায় অ্যাক্রোমেগালি। তাহলে এই অ্যাক্রোমেগালি, ডাউন সিনড্রোম, তারপরে হাইপোথাইরয়েডিজমে অনেক সময় লার্জ টাং হয়, হাইপোথাইরয়েডিজম। তারপরে আরেকটা ডিজিজ আছে অ্যামাইলোডোসিস, বডির বিভিন্ন অর্গানে ডিপোজিশন হয়, টাঙে ডিপোজিশন হয়েও এটা একটা ম্যাক্রোগ্লোসিয়া হয়। তাহলে মোটামুটি আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের প্রায় শেষই। ঢাকা ইউনিভার্সিটির জন্য 5টা ইনস্ট্রুমেন্টই যথেষ্ট, আর চিটাগং ইউনিভার্সিটির জন্য প্রচুর ইনস্ট্রুমেন্ট জানতে হবে। আর অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো আমি ওইভাবে পাই নাই হাতে, তো ওই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে দেখবেন যে এই ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরেই কাভার হয়ে গিয়েছে কিনা। আমার বেশ স্ট্রংলি আমার বিলিভ আছে যে এর ভিতরেই কাভার হবে। আর তারপরে যদি দু একটা এক্সট্রা থাকে, এটা আপনাদের নিজেদের টিচারদের কাছ থেকে জেনে নেবেন। আর সবসময় খেয়াল রাখবেন, পরীক্ষার আগে দৌড়াদৌড়ি করবেন না এসব নিয়ে। আপনি যখন 4th ইয়ারে পড়ছেন, তখনই আপনার টার্গেট থাকতে হবে যে আমি মেডিসিন ওয়ার্ডে আসছি শুধু এই আসা যাওয়া করার জন্য না, সময় নষ্ট করার জন্য না, এখান থেকে কিছু প্রিপারেশন আমার ফাইনাল প্রফে কাজে লাগবে। তো সেই পার্ট হিসেবেই আমরা আসছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হয় আমি একটু রিভিউ করে শেষ করে দেব, শুধু 5 মিনিটসে রিভিউ করে দেবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আর রিভিউ করতে থাকি আমি। তো ইনস্ট্রুমেন্ট আমাদের একটা ইনস্ট্রুমেন্ট থাকতে পারে পরীক্ষায়, কখনো 2টা। এই ইনস্ট্রুমেন্টটা থাকে লাম্বার পাংচার নিডলের পার্টস, তারপরে ইন্ডিকেশনস, তারপরে সাইট অফ ইন্ট্রোডাকশন, কন্ট্রাইন্ডিকেশনস এবং কমপ্লিকেশনস, এগুলো আমাদের জানতে হবে। ইভেন এখানে একটা যে সিএসএফ স্টাডি নিয়ে এসেছে আপনার চিটাগং ইউনিভার্সিটিতে, বায়োকেমিক্যাল অ্যান্ড সাইটোলজিক্যাল ফাইন্ডিং ইন ভাইরাল মেনিনজাইটিস। একবার ভাইরাল মেনিনজাইটিস এসেছে, আরেকবার বায়োজেনিক আসবে, আরেকবার টিউবারকুলার আসবে, এভাবেই আসে। তারপরে দিস ইজ দ্য বোন মেরো অ্যাসপিরেশন নিডিল। এটার 3টা পার্ট আমরা বলেছি, ট্রকার, কেনুলা অ্যান্ড হচ্ছে গার্ড। তারপরে এটারও ইন্ডিকেশনস, তারপরে কমন সাইটস অফ ইন্ট্রোডাকশন ইন অ্যাডাল্ট, কখনো চিলড্রেনও আসে। মেনশন 2 কমপ্লিকেশনস, এই কমপ্লিকেশনস আসে ইউজের। এটা হচ্ছে একটা ইন্ট্রাভেনাস কেনুলার ভিতরে কোয়েশ্চেন এসেছে, আইডেন্টিফিকেশন, 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস, অ্যাডভান্টেজ অফ দিস ইনস্ট্রুমেন্ট, 2 complications of this instrument, 2 infections which can be introduced by using this instrument. তারপর এটা একটা ইনহেলারের মিটার্ড ডোজ ইনহেলার আমরা বলেছি। এটা কোন কোন ডিজিজে ইউজ করা হয়, 2 ডিজিজের নাম চায়, ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড সিওপিডি। আর কি কি ড্রাগ ইউজ করা হয়, আমরা 4-5টা ড্রাগের নাম জেনে রাখবো, এতটুকুই এই মিটার্ড ডোজ ইনহেলার। আবার চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে কমন কমপ্লিকেশনস অফ ইটস ইউজ। এটা একটা বাড়তি আমরা বলেছিলাম যে আমাদের ওরাল থ্রাশ হয় এবং হোর্সনেস অফ ভয়েস হয়, দুটো কমন কমপ্লিকেশন। আর এটা হচ্ছে একটা নেজোগ্যাস্ট্রিক টিউব, এই নেজোগ্যাস্ট্রিক টিউবের ইন্ডিকেশন, তারপরে এটার যে মার্কিংসগুলো থাকে, কতটুকু দূরে দূরে মার্কিংস থাকে, কিভাবে আমরা ক্যালকুলেট করব যে এটা মানে কতটুকু লাগবে। আরেকটা হচ্ছে যে প্রপারলি আমাদের প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা ক্লিনিক্যালি কিভাবে কনফার্ম করব। এটা হচ্ছে আমাদের নেজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব। তারপরে এটা ছিল আমাদের এইগুলো এখন সবই চিটাগং ইউনিভার্সিটির। এটা একটা ছিল আমাদের নেবুলাইজার। তো এই নেবুলাইজার 4 লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ম্যানেজমেন্ট আউটলাইন এখান থেকে লাগবে নেবুলাইজারের সাথে। এটা ছিল একটা অফথেলমোস্কোপ। এই অফথেলমোস্কোপের
আইডেন্টিফিকেশান, ইউজ এবং সিমটমস অ্যান্ড সাইন্স অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। রেজড আইসিপি আমরা সবাই জানি, মেডিসিনেও লাগে, সার্জারিতে, নিউরোসার্জারিতে, নিউরোলজিতে, সব জায়গায় লাগে এটা, সিমটমস অ্যান্ড সাইন্স অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তারপরে এটা একটা ওয়েইং মেশিন ছিল, ওয়েইং মেশিনের সাথে ওবেসিটি নিয়ে কোশ্চেন এসেছে আমাদের, বিএমআই অ্যান্ড ওবেসিটি। তো বিএমআই কীভাবে ক্যালকুলেট করা হয়, ফর্মুলা, WHO ক্লাসিফিকেশন অফ দ্য বিএমআই আমরা সবাই জানি, এন্ডোক্রাইন কজেস অফ ওবেসিটি, আর 4 কমপ্লিকেশনস অফ ওবেসিটি। এটা ছিল একটা ক্লিনিক্যাল হ্যামার। এই ক্লিনিক্যাল হ্যামারের ইউজ এবং বিভিন্ন ধরনের জার্সগুলোর রুট ভ্যালু, অ্যান্ড 2 কজেস অফ আপার মোটর অ্যান্ড 2 কজেস অফ লোয়ার মোটর নিউরোলেশন। এখানে আপনার কজ এসেছে, হয়তো আরেকবার আসবে 2 ফিচার্স অফ আপার মোটর নিউরোলেশন, 2 ফিচার্স অফ লোয়ার মোটর নিউরোলেশন, ফিচার্সও আসতে পারে, ফিচার্স এসেছে, কজ এসেছে, আবার ফিচার্স আসতে পারে। এটা ছিল একটা গ্লুকোমিটার। এই গ্লুকোমিটারের সাথে ডায়াবেটিস রিলেটেড আমরা জানি, এই জন্য এটা ইনস্ট্রুমেন্টের নাম এবং মেনশন ইটস ইউজের সাথে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলিটাসে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কী ইউজ করি আমরা, এবং 3 অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। এটা ছিল একটা স্ফিগমোম্যানোমিটারের পার্টস আমরা বলেছিলাম, কাফের ভিতরে ব্লাডার, তারপরে কানেক্টিং টিউব, তারপরে অ্যানেরয়েড মিটার, তারপরে এটা ছিল বাল্ব, তারপরে বাল্বের সাথে একটা রেগুলেটর, এটার ভিতরে আবার রেগুলেটর, ভাল্ব। তাহলে এগুলো ছিল, এবং এই ব্লাড প্রেশারের ডিফারেন্ট গ্রেডস অফ হাইপারটেনশন, এটা হাইপারটেনশনের সাথে রিলেটেড, ডিফারেন্ট গ্রেডস অফ হাইপারটেনশন, টার্গেট অর্গান ড্যামেজ ইন দ্য হাইপারটেনশন, অ্যান্ড 4 ইম্পর্টেন্ট গ্রুপস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। নেক্সট, এটা মনে হয় সবার শেষ, এটা ছিল সবার শেষের আগেরটা, এটা ছিল পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটারের ইউজ এবং রেসপিরেটরি ফেলিওরের ডেফিনিশন এবং ম্যানেজমেন্ট আউটলাইন। আর এটা ছিল একটা টাং ডিপ্রেসর। এই টাং ডিপ্রেসরের 2 ইম্পর্টেন্ট ইউজ, 4 কজেস অফ সোর থ্রোট অ্যান্ড 3 কজেস অফ ম্যাক্রোগ্লোসিয়া। তো আশা করি আমরা ইনস্ট্রুমেন্ট মোটামুটি ভালো কভার করতে পেরেছি। প্রশ্ন কম, কারণ হচ্ছে ওয়াসপি রিলেটেড, তো এই জন্য আসলে প্রশ্ন কারো মনের ভিতরে নেই। প্রশ্নগুলো তো আসলে ফিক্সড, ভার্সিটিতে একই রকম প্রশ্ন বারবার আসতে থাকে, এই জন্য কারো মনে কোনো প্রশ্ন তেমন আসছে না। ক্লিনিক্যাল আলোচনাগুলোতে যেমন প্রচুর কোয়েশ্চেন থাকে, এখানে আমি কারো কাছ থেকে এরকম কোয়েশ্চেন পাচ্ছি না। তো যদি কোয়েশ্চেন না পাই, তাহলে আমরা মনে হয় আলোচনা শেষ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে আমি একটু আনকমনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আগে, যেমন এক্স রে এবং ইসিজি ওয়াসপি রিলেটেড, এটা সবার শেষে রাখবো আমরা। এরপরে হয়তো ফ্লুইড অ্যানালাইসিস, যেমন সিএসএফ ফ্লুইড থেকে কী কোয়েশ্চেন আসে, তারপরে প্লুরাল ফ্লুইড থেকে কী কোয়েশ্চেন আসে, এরপরে যেমন থাইরয়েড ফাংশন টেস্ট থেকে কী কোয়েশ্চেন আসে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে, স্পেশালি হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, এই দুটো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। লিভার ফাংশন টেস্ট থেকে স্পেশালি ভাইরাল হেপাটাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, এগুলো থেকে সিনারিও দিয়ে কোয়েশ্চেন আসে। তারপরে আমাদের ব্লাডের কিছু ইনভেস্টিগেশন আছে সরাসরি, যেমন লিউকেমিয়া, আইটিপি, একজন বলছে যে ডাটার প্রেজেন্টেশনের টপিক, এইগুলোই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, লিউকেমিয়া, আইটিপি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এইগুলো নিয়ে হয়তো একটু আলোচনা করার চেষ্টা করব। তারপরে প্রেসক্রিপশন রাইটিং থাকে, ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচার্ড ওয়েতে প্রেসক্রিপশন কীভাবে লিখতে হয়, কীভাবে ভুল প্রেসক্রিপশন লিখেও 80% নাম্বার পাওয়া যায়, এটা নিয়ে একটু আলোচনা করব, যে এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। তো এই প্রেসক্রিপশন রাইটিং, তারপরে আমরা ফটোগ্রাফস, মানে সবার শেষের দিকে আমরা ফটোগ্রাফস, তারপরে হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে ইসিজি। মানে এগুলো এক্স রে ইসিজিগুলো এত বেশি ডিসকাস করা হয়, এই জন্য এগুলোকে পরে রাখার চেষ্টা করছি আর কি। তো আশা করি আগামী হয়তো আরও 3-4টা ক্লাস আমাদের লাগতে পারে, প্রতি সপ্তাহে একটি করে ক্লাস নেওয়ার চেষ্টা করে এই ক্লাসগুলো শুধু খেয়াল রাখবেন, আর নিজেদের টিচাররা যা একটু পড়াবে এই পড়াগুলোর সাথে একটু মিলে পড়বেন। আশা করি পরীক্ষার অন্তত 1 বছর আগে থেকে প্রিপেয়ার থাকবেন এই ওয়াসপি নিয়ে, মানে পরীক্ষার আগের দিন না, পরীক্ষার 1 বছর আগে অন্তত আপনি এই ওয়াসপিটা নিয়ে প্রিপেয়ার থাকবেন। ওয়াসপি মেডিসিন, তো মেডিসিনের আউটলাইন দিলাম, আপনি একটু চালাক হলে সার্জারির আউটলাইন নিয়ে নেবেন কোনো সার্জারি স্যারের কাছ থেকে, তারপরে আইএনটির আউটলাইন নিয়ে নেবেন, এবং অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির আউটলাইন আপনাদের স্যারদের কাছ, ম্যাডামদের কাছ থেকে
ওইখানে তো ম্যাডামই বেশি, তাই না, স্যার কম। তাহলে ওই ম্যাডামদের কাছ থেকে আউটলাইন নিয়ে নেবেন। আশা করি পরীক্ষার 1 বছর আগে প্রিপেয়ার্ড হবেন। হ্যাঁ, একদম পরীক্ষার আগের দিন না, এবং ব্লক পোস্টিংয়ের সময় না। ব্লক পোস্টিংয়ে এইসব পড়াশোনার না, সময় না, যার জন্য আপনাদের জীবনটা খুব স্ট্রেসফুল হয়ে যায়। গুছাতে পারেন না থেকে স্ট্রেসফুল হয়। আপনারা যদি গুছাতে পারেন, নিজেরা একটু পড়াশোনাতে যত্নশীল হন, তাহলে এমবিবিএসটা এতটা কঠিন লাগবে না। গুছাতে পারেন না, সব পড়া একদিনে পড়তে চান, এর জন্য আপনাদের কাছে কঠিন লাগে। তো এখন আপনি বলতে পারেন যে স্যার আপনার স্টুডেন্ট লাইফে কঠিন লাগে নাই? একদমই কঠিন লাগে নাই। মানে অনেস্টলি স্পিকিং, মানে এত আনন্দের সাথে আমি পড়েছি এমবিবিএস, এত বেশি পড়েছি। মানে আমার ব্যাচ টিচার যারা ছিলেন, স্যাররা সবসময় আমার সাথে পড়তেন। মানে স্যাররা আমাকে বলে দিতেন যে জহির, এই পড়াটা একটু পড়ে এসে কালকে আমাদের সাথে একটু আলোচনা করে। তো এটা আবার এমনও হয়েছে যে ক্লাসের ভিতরে দাঁড় করে দিয়েছে যে আজকে জহির একটু প্রথমে বলুক, সামারাইজ করুক। হ্যাঁ, এই যে ফিজিওলজি ক্লাসে এরকম হতো, আমাদের অ্যানাটমি ক্লাসে এরকম হতো, সামারাইজ করতাম আমরা। তারপরে এই আমি না শুধু, এরকম আমাদের অনেক ফ্রেন্ডরা এরকম ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখতে হয়েছে, সামারাইজ করতে হয়েছে। স্যারদের সাথে আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম। তো এই জন্য এত কঠিন না, এত স্ট্রেসফুল না, কিন্তু গুছাইতে হবে যে কখন কি করবেন। একটু সময় ব্যয় করতে হবে। ধরেন প্রতিদিন আপনি 3 ঘন্টা সময় ব্যয় করা যতটা সহজ, আর প্রফের আগে প্রতিদিনই 21 ঘন্টা সময় ব্যয় করা ততটাই কঠিন। এই জন্য প্রতিদিন যদি 3 ঘন্টা করে সময় ব্যয় করতে থাকেন, প্রফের আগে আপনাকে 21 ঘন্টা সময় ব্যয় করতে হবে না। তো আশা করি সবাই ভালো করবেন প্রফেশনাল পরীক্ষায়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।